তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই চলে আসুন আমাদের ক্লাসে জয়েন হয়ে যান। দেখুন, আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে আসলাম। তো প্রতিদিন আমরা যে প্রশ্নগুলো সলভ করি বেঙ্গলি প্যাডাগজির, তো এই প্রশ্নগুলো শুধু যে বেঙ্গলি প্যাডাগজিতে আপনাকে সাহায্য করবে তেমন কোনো কথা নয়। আপনার যদি আপনার সিডিপিতে যথেষ্ট সাহায্য করবে, ভাই মাথায় রাখবেন, সিডিপিতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। তাছাড়া আপনার ইংলিশ প্যাডাগজিতে কোয়েশ্চন সেম থাকে, শুধুমাত্র কি ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়। বাংলার ক্ষেত্রে বাংলা ভাষায় প্রশ্নটা হয়, আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ভাষায় প্রশ্ন হয়। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে সেম জিনিস আসবে আপনাদের। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো ক্লাস দেখলে আপনারা আফটার অল সিটেট পরীক্ষার প্যাডাগজিতে একটা ভালো নম্বর 90 নম্বর আপনারা পেতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি চলে যাই আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। তো দেখুন, এই প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন আপনাদের সম্মুখে আনসার আপনারা দেবেন কমেন্ট বক্সে। ঠিক আছে ভাই, তো 1 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। একজন প্রতিকারকারী শিক্ষককে অবশ্যই দেশের সাথে সহযোগিতা করতে হবে, যাতে ছাত্রদের তাদের সমস্যার সমাধানের সহায়তা করার লক্ষ্যে পেশাদার সহায়তা চাওয়া হয়। একজন প্রতিকারকারী শিক্ষক মানে কি, যিনি রিমিডিয়াল টিচিং দিচ্ছেন, সে রিমিডিয়াল টিচিং যে দেবেন, এই শিক্ষককে অবশ্যই এর সাথে সহযোগিতা করতে হবে, যাতে ছাত্রদের তাদের সমস্যার সমাধানে যে সহায়তা করবে, সহায়তার জন্য একজন পেশাদার সহায়তা চাওয়া হয়। তো পেশাদার সহায়তা যখন দেখতে পাচ্ছেন তখন এখানে পেশাদারের কথা বলা হচ্ছে, তার এই সমস্যার সমাধান করতে গেলে তার পেশাদার লাগবে। একটা কথা বুঝবেন, তাকে রিমিডিয়াল টিচিং দিচ্ছি, তো রিমিডিয়াল টিচিং দিতে গিয়ে আমি একটা প্রবলেমে পড়লাম। তো এই প্রবলেম অর্থাৎ সমস্যা, তো এই সমস্যার সমাধান হিসেবে আমি দেখতে পেলাম যে তার পেশাদারের সাহায্য চাই। যদি তাকে না দেওয়া হয় উপযুক্ত পেশাদার, তাহলে এই সমস্যাটা সমাধান হবে না। তো এই ক্ষেত্রে কঠোর শিক্ষক হয়ে তিনি কিছু করতে পারবেন না, ইংরেজ বিশেষজ্ঞরা কিছু করতে পারবে না, সম্পর্কিত বই লেখক কিছু করতে পারবেন না। যেহেতু তার পেশাদার চাই, সুতরাং সংশ্লিষ্ট পেশাদার যদি তাকে দিয়ে দেই, তাহলে তার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা দেখছি পরবর্তী কোয়েশ্চন। অনুপ্রেরণার কার্যকরী কারণগুলি ছাত্রদের সাথে যুক্ত। কী হবে কারেক্ট আনসার? কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই। অনুপ্রেরণার যে কার্যকরী কারণগুলি রয়েছে, এটা ছাত্রদের সঙ্গে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? তাদের ক্ষমতার নিজস্ব উপলব্ধি, বেঁচে থাকা এবং নিরাপত্তার প্রয়োজন, সাফল্য এবং ব্যর্থতা বোঝা, একটি ভাষার কাজ সম্পূর্ণ করার ক্ষমতা। কারেক্ট আনসার কী হতে পারে? তো অনুপ্রেরণার কার্যকরী কারণগুলি ছাত্রদের সঙ্গে যুক্ত থাকে, এটা হবে কি, সাফল্য এবং ব্যর্থতা বোঝা। একটা অনুপ্রেরণা যোগাতে হবে। অনুপ্রেরণা কখনো যোগাবো, তার সাফল্য ব্যর্থতা বুঝে তাকে অনুপ্রেরণা যোগাবো, তাই না? বিমলের জন শব্দটি জহনের মতো বলার অভ্যাস আছে, আপনি কি করবেন? একটা শব্দ হচ্ছে কি জন, আমরা সবাই জানি জন, এই যে জন, এই জনটা বিমল বলে একটা ছেলে আছে, সে কি করে এটার উচ্চারণ করে জহন। ঠিক আছে, বিমল কি করে এই জন শব্দটাকে সে উচ্চারণ করে জহনের মতো। এজ এ শিক্ষক হিসাবে আপনি কি করবেন? আপনি কিছুই করবেন না, কারণ সে গ্রামীণ অঞ্চলের, আমরা তাকে উন্নত করতে পারি না। ডাল্টনের পরীক্ষা অনুসারে এটি একটা বংশগতি বা এটা বংশ পরম্পরা, একটা সিস্টেম, যে তার বংশের অন্য কেউ জন এইভাবে বলেছে, যখন বলেছে তাই সে বলেছে। 3 নম্বর অপশনে বলেছে সে বুদ্ধিমান ছেলে নয়। 4 নম্বর অপশনে দিয়েছে আপনি তার জন্য প্রতিকারমূলক ক্লাসের ব্যবস্থা করবেন। দেখুন, এখানে প্রথমেই দেখি, যদি জন শব্দটাকে যদি বিমল নামের একটা ছেলে সে জহন বলে যদি উচ্চারণ করে, তার মানে সে কী করছে? সে ভুল করছে বা মিস্টেক করছে। ঠিক আছে, একজন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব হবে ভুলটাকে কী করা? সংশোধন করা। তো এখানে আমি কিছুই করব না, কারণ গ্রামীণ অঞ্চলের আমরা তাকে উন্নত করতে পারি না। তো কোথায় লেখা আছে ভাই যে গ্রামের ছেলেরা উন্নতি হয় না, গ্রামের মেয়েরা উন্নতি হয় না? গ্রাম শহর সব ক্ষেত্রেই সমান, সবার জন্যই সমান শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন বারবার বলছে, আমাদের হাতছানি দিচ্ছে, তাই না? 1 নম্বর অপশন কাটা গেল। ডাল্টনের পরীক্ষা অনুসারে এটি বংশগতি, এটাও কাটবেন, কারণ এটাও কোনো কথা নয়। সে ছেলে বুদ্ধিমান নয়, তেমন কোনো কথা নয়। আপনাকে কি করতে হবে? সেই সমস্যার সমাধান করতে হবে। আর এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রতিকারমূলক ক্লাসের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ কি রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এবার দেখি পরবর্তী প্রশ্ন। ভাষা শেখার ক্ষেত্রে ভুল হতে পারে।
ভাষা শেখার ক্ষেত্রে ভুল হতেই পারে, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি কোনো ছাত্র ভাষা শিখতে গিয়ে যদি কোনো ছাত্র ভুল করে কোনো ভাষাটা শিখে ফেলে, তো অ্যাজ এ টিচার আপনি কি করবেন? গুরুত্বের সাথে গ্রহণ করবেন। সে যদি ভুল শিখে তবু আপনি গুরুত্বের সাথে গ্রহণ করবেন, অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নির্মূল করবেন। অপশন নাম্বার সি বলেছে উপেক্ষা করবেন। অপশন নাম্বার ডি অভিভাবকদের সাথে আলোচনা করবেন, ভবিষ্যতে আলোচনা হয়েছে। আপনি কোনটা করবেন? আপনার ক্লাসে একটা শিশু ভাষা শিক্ষা গ্রহণ করছে, তো এটাকে আপনি এখানে অপশন দেখুন, আমরা কি করতে পারি না, প্রথমত অপশন এলিমিনেট করা শিখতে হবে। আমরা তাকে উপেক্ষা করতে পারি না যে ভুল শিখছে, শিখতে দাও, কি আমার কি এলো কি গেল, এই ধরনের মেন্টালিটি নিলে আমি শিক্ষক হতে পারবো না। ঠিক আছে, আপনি শিক্ষক হতে পারবেন না যদি এই ধরনের মেন্টালিটি আপনার থাকে। তো উপেক্ষা করা কেটে দিন। সব ক্ষেত্রে অভিভাবককে ডাকা চলবে না। আমার কাছে অভিভাবক দিয়েছে শিশুদের পড়ানোর জন্য, যতটুকু সম্ভব আমি দেখব, 100% ট্রাই করব, আমি করব, এখানে অভিভাবক ন। আর যদি ভুল শিখে, তাহলে ভুলটাকে আমি গুরুত্ব সহকারে কী করে গ্রহণ করব ভাই? ভুলটাকে কি আমি গ্রহণ করতে পারি যে হ্যাঁ তুমি যেটা বলেছো ঠিক বলেছো, সত্য বলেছো, এই ধরনের কি বলা যায়? না। তার মানে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা দরকার, মানে তার সেই ভুলটাকে সংশোধন করানোটা দরকার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নেক্সট, মোহন একটা সমস্যার সম্মুখীন হয় এবং পড়ার সময় বিরতি নেয়। এটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত। এবার ড্যাশে কী বসবে? অভাব বা শেখার আগ্রহ, বুদ্ধিমত্তা ভাগফল, না ডিসলেক্সিয়া, না ডিসগ্রাফিয়া। কী হবে ভাই? আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাস দেখে নিয়েছেন, 100% আমি শিওর যে আপনারা এই প্রশ্নের সবগুলা প্রশ্নের উত্তর আপনারা কারেক্ট করতে পারবেন। এবং এবারে আমি ইউনিক প্রশ্নগুলো নিয়ে আসছি, নতুন প্রশ্ন, যেগুলো প্রশ্ন আপনাদের আপকামিং দিনে আসার চান্স রয়েছে। এবং এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, তাহলে পরীক্ষায় একটা ভালো নম্বর অবশ্যই পাওয়ার আপনাদের যথেষ্ট সুযোগ রয়েছে। তো দেখুন, মোহন পরীক্ষার সমস্যার সম্মুখীন হয় এবং এখানে সে কী করেছে? পড়ার সময় বিরতি নেয়। তো পড়ার সময় বিরতি নেয় মানে কি? তার পড়ার সমস্যা। তো পড়ার সমস্যা মানে কি? তার রিডিং সমস্যা। ঠিক আছে, আর যদি রিডিং সমস্যা হয় তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে? আমাদের আনসার দাঁড়াবে কি? ডিসলেক্সিয়া। ঠিক আছে, আর যদি লেখার আগ্রহ দাঁড়ায়, দুঃখিত, যদি লেখার সমস্যা দাঁড়ায়, লেখার সমস্যা রাইটিং, তো লেখার সমস্যা হলে সেটা হবে কি? ডিসগ্রাফিয়া। ঠিক আছে, যোগ বিয়োগ পূরণ ভাগ করতে পারছে না, ম্যাথমেটিক্স করতে পারছে না, ডেট ইজ কল্ড ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, ডিসলেক্সিয়া। হোমওয়ার্কের রেফারেন্স নিচের কোন বিবৃতিটি সত্য? হোমওয়ার্কের রেফারেন্সে, অর্থাৎ আমি যে হোমওয়ার্ক দেব শিশুদের, তো হোমওয়ার্কের ভিত্তিতে নিচের কোন বিবৃতিটা সত্য বলতে হবে? হোমওয়ার্কটা জরুরি, এটি অভিভাবকদের জড়িত করার একটা মাধ্যম, এটি শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত, এটি ক্লাস ওয়ার্কের জন্য একটা অনুশীলন মাত্র। কোনটা হবে কারেক্ট আনসার? এই ধরনের ক্লাস প্রতিদিন পেতে এবং আমাদের পিডিএফ পেতে, মক টেস্ট পেতে এক্ষুনি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান। ঠিক আছে, জয়েন কী করে হবেন? আপনারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে তারপর এখানে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। কী করে জয়েন হয়ে যাবে, কীভাবে আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হতে পারবেন, সবগুলো ডিটেলস আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে ভাই, তো দেখুন, হোমওয়ার্কের রেফারেন্স, অর্থাৎ কি হোমওয়ার্কের ক্ষেত্রে নিচের কোনটা সত্য যদি বলি, তাহলে আমাদের কারেক্ট আনসার কী হবে? এটা আচ্ছা, আমরা যখন হোমওয়ার্ক দিই তখন আমরা কি ভাবি যে আমি ছাত্রকে হোমওয়ার্ক দিলাম, এটা তার অভিভাবক করে দেবে, হোমওয়ার্কের কাজ তার বাবা মাকে কাজে জড়িয়ে দিলাম। এটা ভুল ধারণা। বাবা মার অনেক কাজ আছে ভাই, অন্য কাজ আছে, সেই বাচ্চার পড়াশোনা নিয়ে বসলে হবে না। তো কিছু ক্ষেত্রে বসে যায়, যাই হোক, সেটা অন্য মাধ্যম, কিন্তু জেনারেলি মোটিভটা সেটা থাকে না যে বাবা মাকে ব্যস্ত করার জন্য ছাত্রকে হোমওয়ার্ক দেওয়া। সেটা কি কথা? না, এটা জরুরি হতেও পারে, নাও হতে পারে, এটা যে ম্যান্ডেটরি করতে হবে তেমন কোনো কথা নয়। ক্লাস ওয়ার্কের জন্য একটা অনুশীলন মাত্র, মোটেই না। তো এটি শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। শিক্ষার্থীর যতটুকু সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য অনুযায়ী কিন্তু তার সেই যে হোমওয়ার্কটা দেওয়া উচিত। নেক্সট প্রশ্ন দেখি, প্রতিকারমূলক শিক্ষাটা কোন ধরনের কাজ? এই প্রশ্নটা আগেও আমি একবার ডিসকাস করেছিলাম, আর যেহেতু প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন, ঠিক আছে, তো এই প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন, এই প্রশ্ন আমি আগে ডিসকাস করেছিলাম আপনাদের জন্য। তো এবার বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে?
কোয়েশ্চন নাম্বার 7 কারেক্ট অ্যান্সার কী হবে? প্রতিকারমূলক শিক্ষাটা কোন ধরনের কাজ? এটা নির্দেশমূলক কাজ, না নেতিবাচক কাজ, না অনুজ্ঞাবাচক কাজ, না তাত্ত্বিকবাচক কাজ? কারেক্ট অ্যান্সার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, ফাস্ট করুন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন, গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন 3টা করে ক্লাস পাবেন আপনারা, 3-4টা করে ক্লাস পাবেন, যাতে করে একদম বাংলা ভাষায় 30-এর মধ্যে 30 যাতে আপনাদের আসে, এই টার্গেট নিয়ে এবার আমরা চলছি। ঠিক আছে ভাই? তো প্রতিকারমূলক শিক্ষাটা কোন ধরনের কাজ? দেখুন, নির্দেশমূলক, নেতিবাচক, অনুজ্ঞাসূচক, না তাত্ত্বিক? তো এটা কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে নির্দেশমূলক কাজ। চিহ্নিত অংশে কোন শিক্ষাগত জ্ঞান জড়িত? একজন শিক্ষক ছাত্রদের জ্ঞান গঠন করে। আচ্ছা, একজন শিক্ষক ছাত্রদের জ্ঞান গঠন করে, তো সে ছাত্রদের জ্ঞানকে কি করে? কথা হচ্ছে এই গঠন করে, তার নিচে ধরুন চিহ্নিত অংশ দেওয়া আছে। ঠিক আছে? তো একজন শিক্ষক ছাত্রদের জ্ঞানকে কি করে? উন্নত করে, না অনুশীলন করে, না খরচা করে, না করা? তো একজন শিক্ষক ছাত্রদের জ্ঞানকে কি করছে? উন্নত করছে। কারেক্ট আনসার কী হবে? একজন শিক্ষক ছাত্রদের জ্ঞানকে কি করে? গঠন করে, মানে কি করে? উন্নত করে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি ক্লাস প্রকল্পের অংশ হিসাবে, ক্লাসে একটা প্রকল্প চলছে, প্রজেক্ট ওয়ার্ক চলছে। দেখুন ভাই, প্রজেক্টে চলে আসছে, ইন্টারেস্টিং কোয়েশ্চন। একটা প্রজেক্ট ক্লাস অংশ হিসাবে একজন শিক্ষক একটি সালাড ফলের উদযাপনের দিবসের পরিকল্পনা করেছিলেন। যে সালাড একটা পদার্থ, একটা বস্তু, একটা ফল, তো এই ফলের উদযাপন দিবস সম্বন্ধে পরিকল্পনা করেছিলেন, যাতে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। ছেলেরা রান্না করে না বলে ছেলেরা প্রতিবাদ করে, এক্ষেত্রে শিক্ষকের উচিত কী? ঠিক আছে, তারা বলেছে কি সালাড তৈরি করা হয়। ঠিক আছে, তো এই সালাড তৈরি করার জন্য তিনি একটা প্রকল্পের কাজ দিলেন। তখন ছেলেরা রান্না করে না, ছেলেরা বলে না স্যার, আমরা তো রান্না করি না, মেয়েরা রান্না করে, তাহলে মেয়েরা এখানে পার্টিসিপেট করবে, আমরা এখানে পার্টিসিপেট করব না। তো এই ক্ষেত্রে শিক্ষকের কি উচিত? ছেলেদের কাউন্সেলিং করার চেষ্টা করুন, তাদের মনে এই ধারণা দিন যে জেন্ডার স্টেরিওটাইপিং স্বাস্থ্যকর নয়। ছেলেদের অনুভূতিকে সম্মান করুন এবং তাদের ক্লাস প্রকল্পে অংশগ্রহণ না করার অনুমতি দিন। দেখুন, ক্লাসে সবাই অংশগ্রহণ করতে হবে, ছেলে মেয়ে। এখানে বলেছে অংশগ্রহণ না করার অনুমতি দিতে হবে, সুতরাং অপশন নাম্বার বি হচ্ছে না, কেটে দিলাম। এই ধরনের প্রতিবাদ উপেক্ষা করুন এবং ছেলেদের বলুন যে সে তাদের পক্ষপাত সম্পর্কে কী ভাবে। আরে ভাই, তখন তো ডিবেট, মানে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। আরে তোমরা নিজেদের বা কী ভাবো? তারা ভাবে স্যার আমরা অনেক ভাবি। তারপরে তুমি কী ভাবো? আমার থেকে বেশি ভাবো, মানে একটা কী বলুন, একটা মানে কীরকম একটা সৃষ্টি হয়ে যাচ্ছে না। সুতরাং এটা হচ্ছে না। ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ, সেটাও আমরা করব না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ও এ হবে। ছেলেদের কাউন্সিলিং করার চেষ্টা করতে হবে, অর্থাৎ মোটিভেট করার চেষ্টা করতে হবে এবং তাদের মনে এই ধারণা দিতে হবে যে জেন্ডার স্টেরিওটাইপিং যেটা জিনিস আছে সেটা কি নয়, স্বাস্থ্যকর নয়। ছেলে মেয়ে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে সব কিছুতে, সেখানে কোনো ভুল নেই। নেক্সট কোয়েশ্চন, আসন বিন্যাস যাতে নমনীয় হয় তার জন্য কী করতে হবে? আসন বিন্যাস মানে বুঝতে পারছেন তো, ক্লাসরুম ম্যানেজমেন্ট, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। ঠিক আছে, আপনি যে শ্রেণীকক্ষে ছাত্রদের বসাবেন সেটা যেন ফ্লেক্সিবল হয়। অর্থাৎ ফ্লেক্সিবল হয় মানে কি, ধরুন আপনি কী বলবো, বিমল বলে একটা ছাত্র রয়েছে, আপনি তাকে প্রথম দিন ফার্স্ট বেঞ্চে বসিয়েছেন, প্রথম বেঞ্চে বসিয়েছেন। তো প্রতিদিন তাকে যে আপনি প্রথম বেঞ্চে বসাতে হবে সেটা কোনো কথা নয়। আপনি তাকে মানে পরবর্তী সময়ে সেকেন্ড বেঞ্চে নিতে পারেন, বা থার্ড বেঞ্চে নিতে পারেন, বা লাস্ট বেঞ্চের কর্নার নিয়ে তাকে বসাতে পারেন। অর্থাৎ কি, আসন বিন্যাসটা এইভাবে নমনীয় হওয়া উচিত, মানে ফ্লেক্সিবল। আপনি যখন ইচ্ছা তখন জিনিসটাকে কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অনেক গ্রুপ, জুটি বা পুরো শ্রেণীর কার্যক্রম সহজে পরিচালিত হতে পারে। শিশুরা স্থায়ী বন্ধুত্বের দল গঠন করতে পারে না। শিক্ষক নিশ্চিত করেন যে তার শ্রেণীকক্ষে সমতা বিরাজ করছে। শিশুদের যেখানে ইচ্ছা সেখানে তারা আসন স্থানান্তর করে, বাকিরা বসে থাকে। আরে ভাই না, সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কী হবে, অনেক গ্রুপ, জুটি এবং পুরো শ্রেণীর কার্যক্রম সহজে যাতে পরিচালিত হতে পারে তার জন্য আসন বিন্যাসটা নমনীয় হওয়া দরকার। এবার পরবর্তী প্রশ্ন দেখুন, সমসাময়িক টার্গেট ল্যাঙ্গুয়েজ শ্রেণীকক্ষ হলো বিভিন্ন ভাষা এবং ভাষার দক্ষতার সঙ্গম।
শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদের অনুশীলন পুনর্গঠন করা। ঠিক আছে, সমসাময়িক যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে, যেমন একটা ভাষায় কথা বলছি তার সঙ্গে সঙ্গে আরেকটা ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলবো মাতৃভাষার সঙ্গে, এই ধরনের শ্রেণীকক্ষ হলো কি বিভিন্ন ভাষা এবং ভাষার দক্ষতার সঙ্গম। এই ধরনের যদি দুটো ভাষায় মাল্টিল্যাঙ্গুয়েজে যদি আমি ক্লাস করি তাহলে এটা ভাষার দক্ষতার বিকাশে কিন্তু যথেষ্ট সাহায্য করে। সুতরাং শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদের অনুশীলনের পুনর্গঠন করা। এবার কী পুনর্গঠন করব, কী অনুশীলন করবো একবার দেখি। সার সংক্ষেপ এবং শেখার উপকরণ সরলীকৃত সংস্করণ, যেমন গল্প, ব্যাকরণ নোট ইত্যাদি। আমরা ব্যাকরণ নোট এখানে কেন তৈরি করবো ভাই, কেটে দিন। ওয়ার্কশিট, আরে ভাই ওয়ার্কশিট এখানে চলছে না, কেটে দিলাম। সিলেবাসের উপর ভিত্তি করে উপযুক্ত চ্যালেঞ্জ, একটি নিরাপদ পরিবেশ এবং সমস্ত শিক্ষার্থীর জন্য ধারণাগুলি অন্বেষণ করা। দেখুন, অন্বেষণ করা এবং খোঁজা এবং দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া। দেখুন, অন্বেষণ করা একটা পজিটিভ ওয়ার্ড। অন্বেষণ করা মানে শিশুরা নিজে থেকে নিজে খুঁজবে ধারণাগুলা, এবং সেই ধারণাগুলো দক্ষতা অর্জনের ক্ষেত্রে তাকে আমার কী করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, অপরচুনিটি দিতে হবে। এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো একটা অপশন মধ্যে দুইটা পজিটিভ ওয়ার্ড পেয়ে গেছি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি আমার দেখাই লাগবে না। তো এই ধরনের আপনি পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো খুব ভালো করে যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তারপর দেখুন, শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য ভাষা শেখার অসুবিধার প্রতিকার করতে পারেন। শিক্ষকরা শিক্ষার্থীর জন্য ভাষা শেখার অসুবিধার প্রতিকার করতে পারেন কিভাবে? শিক্ষার্থীরা যদি ভাষা শেখার অসুবিধা হয় তাহলে শিক্ষক কিভাবে তার প্রতিকার করবেন? স্বতন্ত্র নির্দেশ সহ ব্যক্তিগত অগ্রগতির উপর ফোকাস করা, সংক্ষিপ্ত এবং সরলীকৃত নোট প্রদান। আরে ভাই আমরা নোট প্রদান করি না ভাই, বারবার বলছি নোট প্রদান করি না, ঠিক আছে? কপি পেস্ট করাই না, বাচ্চাদের রেডিমেড নোট প্রোভাইড করে দেই না, তাদেরকে বুঝিয়ে দেই, দ্যাট ইজ দ্য ফান্ডা। অন্যদের সাথে ক্যাচআপ করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের জন্য সেটা পরিচয় করা, মোটেই না ক্যাচআপ বেচাপ আমাদের হয় না। প্রাথমিকভাবে শুধুমাত্র পড়া হিসাবে তথ্য দেওয়া, কোনো লেখা নয়। ইয়েস, প্রথমেই আমরা শুধু পড়া হিসাবে তাকে তথ্য দেব, লেখাটা প্রথমভাবে দেব না, তাহলে তার যেটা প্রতিকার রয়েছে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন। ভূমিকা হচ্ছে খেলা। প্রতিটা ভাষার ক্লাসরুমের একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত, কারণ খেলার যেটা ভূমিকা খেলার যেটা ভূমিকা রয়েছে, এই খেলার ভূমিকাটা প্রত্যেকটা ক্লাসরুমের একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। তার কারণ কি? এটি মেয়েদের এবং ছেলেদের অবাধে যোগাযোগ করতে সক্ষম করে। এটি একটি কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কৌশল। এটি শিক্ষার্থীদের অর্থপূর্ণ আলোচনায় জড়িত হতে সক্ষম করে। এটি ছাত্রদের গল্প মুখস্থ করতে সাহায্য করে। কী হবে কারেক্ট আনসার? একটু ভাবুন এবং কমেন্ট বক্সে আনসার করুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে। দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, আপনারা বন্ধুদেরকে শেয়ার করবেন ক্লাসটি। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের অনেক শানদার কোয়েশ্চেন নিয়ে আসবো আপনাদের জন্য ভাই। তো দেখুন, খেলা একটা অংশ হওয়া উচিত, অবিচ্ছেদ্য অংশ ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের বা স্কুলের বিদ্যালয়ের একটা অংশ হওয়া উচিত খেলাধুলা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের অবাধে যোগাযোগ করতে বলা, এটা কী ধরনের ব্যাপার ভাই? এটা কী ধরনের ব্যাপার? এটা হচ্ছে না ভাই, আপনি ক্যান্সেল করে দিন। ঠিক আছে, ক্লাসের মধ্যে যদি খেলাধুলা চালু করে দিই, সেটা যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কৌশল ভালো হয়ে যাবে সেটাও আমরা বলতে পারি না। আর ছাত্রদের গল্প মুখস্থ, আমি খেলাধুলা করাবো তার সঙ্গে গল্প মুখস্থর কী সম্পর্ক? সমস্যা আছে? সম্পর্ক আছে? সম্পর্ক কোনো আমরা কেটে দিলাম। তারপরেও আরেক সম্পর্ক আছে, যেমন মুখস্থ হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, তাও কাটা গেল। দেখুন, দুইটা অ্যাঙ্গুল আমরা কাটতে পারছি, সমস্যা নাই। তার মানে অর্থপূর্ণ আলাপ আলোচনা ইজ দ্য রাইট আনসার। আলাপ আলোচনা, সুযোগ সুবিধা প্রদান করা, বুঝিয়ে বলা, ডিসকাশন করা, এইগুলি হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর এই পজিটিভ ওয়ার্ড যে অপশনে পাবো সেটা আমার কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, সন্তানের লেখা কি দেখায়? সন্তানের লেখার দেখে আমরা কি বুঝতে পারি? বানান উন্নত করার জন্য তার প্রতিকারমূলক ক্লাস প্রয়োজন। তিনি উদ্ভাবিত বানান ব্যবহার করছেন। সে ক্লাসে কোনো মনোযোগ দিচ্ছে না। তাকে ফোনেটিক্স নিয়ে কাজ করতে হবে। দেখুন কারেক্ট আনসার কী হবে? সন্তানের লেখা যদি কেউ দেখে, অর্থাৎ একটা শিশুর হাতের লেখা আপনি দেখলেন, দেখার পর আপনি কি বুঝলেন? এই যে টিচার, আপনি কি বুঝলেন?
শিশুদের লেখাটা যদি খারাপ হয় বা সে বানান যদি ভুল করে, তখন আপনি কি করবেন? তার বানানটাকে উন্নত করার জন্য তার প্রতিকারমূলক ক্লাস নেবেন, তাই না? সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেই। প্রতিকারমূলক শিক্ষা নয়, এখানে বলেছে প্রতিকারমূলক শিক্ষা নয়, কোনটা নয়? পুনরায় শিক্ষাদান, পুনরায় শিক্ষাদান প্রেরণাদায়ক, ডায়াগনস্টিক এবং পরীক্ষার পরে দেওয়া হয়, উভয় 2 এবং 3। তো প্রতিকারমূলক শিক্ষা নয় কোনটি বলেছে ভাই? একটু ভেবে কারেক্ট আনসার দিন। তো কোয়েশ্চেন নাম্বার 15 কারেক্ট আনসার একটু ভেবে দিন, কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 15 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান, একটু ভেবে উত্তরটা দেবেন ভাই। প্রতিকারমূলক শিক্ষা কোনটা নয়? প্রতিকারমূলক শিক্ষা অর্থাৎ রিমিডিয়াল টিচিং নেওয়ার আগে আমি কোন বিষয়ে রিমিডিয়াল টিচিং নেব? অর্থাৎ কি, যদি আপনি যদি আমার কনসেপ্টের ক্লাসটা দেখে থাকেন, কনসেপ্টের ক্লাস, রিমিডিয়াল টিচিংয়ের কনসেপ্টের ক্লাস যদি না দেখে থাকেন কনসেপ্ট, তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন। কারণ কি, এখানে আমি বলেছিলাম যে রিমিডিয়াল টিচিং কোন শিশুটা নেব, কেন নেব। দেখুন, রিমিডিয়াল টিচিংটা নেওয়ার আগে আমাকে জানতে হবে যে শিশুটা এই বানান ভুল করছে। ঠিক আছে, বানান ভুল করছে, তো বানানটা কেন ভুল করছে তার কারণ খুঁজতে হবে, তাই না? তো তার কারণ যখন খুঁজবো, এই যে আমি খুঁজবো, তার কারণটা খোঁজার চেষ্টা করব, যে পদ্ধতিতে করব, যে পরীক্ষার মাধ্যমে করব, দ্যাট ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, তো এখানে বলেছি যে ডায়াগনস্টিক টেস্টের পরে দেওয়া হয়, রিমিডিয়াল টিচিংটা ডায়াগনস্টিক টেস্টের পরে দেওয়া, একদম শুদ্ধ, বিলকুল কারেক্ট। কারণ এই ডায়াগনস্টিক টেস্ট নেওয়ার পরে আমি বুঝতে পারবো যে তার সমস্যা আছে, তখন রিমিডিয়াল টিচিং, এটা কারেক্ট। প্রেরণাদায়ক, সেটা প্রেরণা যোগানো হয়, এটাও কারেক্ট। সুতরাং উভয় 2 এবং 3 এটাও কারেক্ট। ঠিক আছে, তো তার মানে প্রতিকারমূলক শিক্ষা নয় কোনটা? নয় হচ্ছে কি পুনরায় শিক্ষাদান। ঠিক আছে, এটা কারেক্ট নয়। নেক্সট, ইংরেজি ভাষায় প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি? ওয়ে ইংরেজি ভাষায় প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কী? শিক্ষার্থীর মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য। আরে ভাই, প্রতিকারমূলক শিক্ষণ করলে ভালো অভ্যাস কী করে করছে আমি বলুন তো? শিক্ষার্থীদের দুর্বলতা দূর করতে উপরের কেউ না, শিক্ষাগত অসুবিধা এবং ত্রুটিগুলি সমাধান করতে। রাইট, কারেক্ট আনসার অপশন নাম্বার বি। এখানে ইংরেজি ভাষা আছে, এটা আপনার বাংলা ভাষা হতে পারে। ঠিক আছে, কোয়েশ্চনে ইংরেজি ভাষা, বাংলা ভাষা, যে কোনো ভাষা দিতে পারে, আনসার সমান হবে। শিক্ষাগত যে অসুবিধাগুলো রয়েছে, সেই অসুবিধা এবং যে ত্রুটিগুলো রয়েছে, ভুলগুলো রয়েছে, সেগুলো সমাধান করতে আমাদের রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন আছে, তাই না? নেক্সট, নিচের কোনটি প্রতিকারমূলক শিক্ষার ভিত্তি? একটা সেটেড পরীক্ষার আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন রিমিডিয়াল টিচিং থেকে। নিচের কোনটি প্রতিকারমূলক শিক্ষার ভিত্তি? একটু আগে বলে গেছি ভাই এই প্রশ্নের কারেক্ট আনসার। কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে, তাড়াতাড়ি বলুন যারা লাইনে রয়েছে। ভাই কী করছেন ভাই? আরে ভাই কী করে, বড়িয়া ভাই, কী প্রশ্ন ভাই। ওই একবার আজা 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 আজা, একবার आजा भाई, कमेंट करके दे जा भाई। দেখুন, আমি কি বলেছিলাম, নিচের কোনটি প্রতিকারমূলক শিক্ষার ভিত্তি? ঠিক আছে, তো প্রতিকারমূলক শিক্ষার ভিত্তিটা কি? ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, অর্থাৎ এই ডায়াগনোস করার পর, তাকে চিহ্নিত করার পর যে কী সমস্যা, তারপর আমি তাকে কি করব, সেই প্রতিকারমূলক শিক্ষাটা প্রদান করব। প্রতিকারমূলক শিক্ষার সাফল্য নির্ভর করে, প্রতিকারমূলক শিক্ষার সাফল্যটা নির্ভর করবে কিসে? ভাষার নিয়ম সম্পর্কে জ্ঞান, প্রতিকারমূলক শিক্ষার উপকরণ, সমস্যা সমাধানের জন্য নিবেদিত সময়, না সমস্যার কারণ শনাক্তকরণ। কারেক্ট আনসার কি হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান ভাই। প্রতিকারমূলক শিক্ষার সাফল্যটা নির্ভর করবে কিসের ভিত্তিতে? প্রতিকারমূলক শিক্ষণে আমরা কি করি, যেটা সাফল্য যেটা হয় সেটা কি হয়, কোথায় গেল ভাই? এটা আমাদের কি সমস্যার কারণ শনাক্তকরণ। আমরা যে কারণ পেয়েছি, যেটা আমরা কারণ পেলাম, যে কারণে শিখতে পারলো না, ওই কারণের সমস্যাটাকে আমরা কি করব, এটাকে পুরো সম্পূর্ণভাবে সলভ করবো। দ্যাট ইজ কল রিমেডিয়াল টিচিংয়ের সাফল্য।
তো দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়। মাতৃভাষা চর্চার উপযোগী নয় কোনটা সেটা আমাদের বলতে হবে। তো এটার কারেক্ট আনসার কী হবে আপনারা একটু ভাবুন তো এবং কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কী হতে পারে। অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটায়, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সহায়ক নয়, চাহিদা এবং আকাঙ্ক্ষার পরিতৃপ্তির উত্তম মাধ্যম, শিশুদের ক্রমবিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়তা দান করে। তো এটার কারেক্ট আনসার কী হতে পারে একটু ভাবুন এবং কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান তো ভাই। এখানে বলেছে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে কোনটা উপযোগী নয় ব্যক্তিগত দিক দিয়ে। তো ওটার কারেক্ট আনসার অপশন নাম্বার বি, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সেটা সহায়ক নয়। মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানটা সহায়ক হতে পারে কিন্তু এখানে নয় বলেছে, সুতরাং এটা উপযোগী নয় ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলো গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কটা কমিশন গঠন হয়েছিল তার মধ্যে নিচে কোনটা আছে এমন একটা কমিশন যেটা মাতৃভাষাকে কেন্দ্র করে গঠিত হয়েছে। হান্টার কমিশন, রামমোহন কমিশন, রবীন্দ্রনাথ কমিশন না শরৎচন্দ্র কমিশন। তো এটা কারেক্ট আনসার আপনাদের সবার জানা আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে কি হান্টার কমিশন। ঠিক আছে, তো হান্টার কমিশন কি, মুদালিয়ার কমিশন কি, রাধাকৃষ্ণন কমিশন কি, এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন। তারপর দেখুন কুঠারি কমিশন। কুঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটা ঠিক নয়। এখানে তিনটা আছে, তিনটা হচ্ছে ঠিক কুঠারি কমিশনের সুপারিশের মধ্যে পড়ছে, আর একটা হবে যেটা কিনা কুঠারি কমিশনের সমাধানের বাইরে, মানে কুঠারি কমিশনের সেই কথাটা বলেনি। কোন কথাটা বলেনি আমরা দেখি তো, এবার দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 28 অপশনগুলো দেখি। উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি অথবা অন্য কোনো ভারতীয় বা ইউরোপীয় ভাষার মধ্যে যে কোনো একটি থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি বা অন্য কোনো আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষা থাকবে। তো এখানে কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চন নাম্বার 28। আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই। আপনারা কিন্তু দেখা মাত্র কারেক্ট আনসার আমি বুঝতে পারছি যে আপনারা কারেক্ট আনসার 100% কমেন্ট বক্সে করতে পারবেন, কারণ এই প্রশ্নের আনসার আপনাদের ভুল হওয়ার কথা নয়। যদিও আপনি কুঠারি কমিশন সম্বন্ধে আপনি কিছু জানেন না, আমি ভাবছি যে আপনি কুঠারি কমিশন সম্বন্ধে জানেন না। যদি কুঠারি কমিশনের সম্বন্ধে যদি আপনি কিছু নাও বা জানেন, তারপরেও কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার করতে পারবেন। আর যদি কুঠারি কমিশন সম্বন্ধে সম্পূর্ণ জানকারি থাকে, আপনার জানা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমরা বলেছিলাম কুঠারি কমিশনটা গঠিত হয় ছোট্ট শিশুদের জন্য, তাই না? তো ছোট্ট শিশুরা কেবলমাত্র ইংরেজি ভাষায় পড়াশোনা করবে, সেটা কী ধরনের কথাবার্তা? নিম্ন প্রাথমিক স্তরে আমাদের মাতৃভাষা থাকতে হবে, এটা কারেক্ট। উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা, উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা থাকতে হবে ইংরেজি হিন্দি যে কোনো একটা ভাষা থাকতে হবে, এটাও কারেক্ট। নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা থাকতেই হবে, এটাও কারেক্ট। কিন্তু নিম্ন মাধ্যমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে, এটা ইনকারেক্ট, এটা হচ্ছে ভুল। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, কারণ এখানে বলেছে কোনটা নয়। তো নেগেটিভের আনসার নেগেটিভ হবে, সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ডক্টর রাধাকৃষ্ণন কমিশন প্রবর্তিত হয়। রাধাকৃষ্ণন কমিশন কবে প্রবর্তিত হয়েছিল? দেখুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনারা কিন্তু পাবেন না ভাই। তো এটা কারেক্ট আনসার কী হবে 1948 1949। ঠিক আছে, তো আমি বারবার বলছি রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, এই কুঠারি কমিশন, সবগুলো কমিশন নিয়ে অলরেডি ভিডিও আমি তৈরি করেছি, যদি আপনারা দেখে না থাকেন দেখে নেবেন। আর যদি আপনারা সেই আনসারটা, সেই ভিডিওটা যদি খুঁজতে আপনাদের কষ্ট হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন বা আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, আমরা জানিয়ে দেবো। দেখুন রেসেপটিভ ফাংশন, এটা রেসেপটিভ হবে, ঠিক আছে, রেসপেক্টিভ না, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে রিসেপটিভ। রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা বলতে কী বোঝায়? রিসেপটিভ। ঠিক আছে, স্পেলিং একটু মিস্টেক আছে, দেখে নেবেন। ইয়েস, রিসেপটিভ ফাংশন মানে কি বা গ্রহণের ক্ষমতা বলতে আমরা কী বুঝি? যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। ক এবং খ দুটোই ঠিক, ক এবং খ কোনোটাই ঠিক নয়। তার মানে অপশন নাম্বার 30 কারেক্ট আনসার কী হতে পারে? দেখুন এটা খুব সহজ পদ্ধতি, কারণ আপনারা যারা আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্লাস আমি রিপিট করেছি 3বার 4বার, আমি একটা ক্লাস করেছি, বিভিন্নভাবে আপনাদেরকে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা ক্লাসগুলো দেখে থাকেন তাহলে 100% কনফার্ম এটা করতে পারবেন। তো গ্রহণ বা রিসিপটিভ স্কিল মানে হচ্ছে কি আমরা গ্রহণ করব, আমরা কীভাবে গ্রহণ করব। একজন কি বলেছে সেটা আমরা বুঝবো, একজন কি বলেছে আমরা সেটা শুনবো, শুনে আমরা সেটা গ্রহণ করব, সেটা বুঝবো, দ্যাট ইজ কল রিসিপটিভ। একটা লিখিত ভাষা রয়েছে, যেমন এইটা 30 নম্বর প্রশ্নে কী রয়েছে এটা আমরা পড়ে তার অর্থটা যদি আমরা বুঝতে পারি এটাও কিন্তু আমাদের গ্রহণ। তার মানে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা এটাও কি আমাদের গ্রহণ ক্ষমতার মধ্যে আসছে বা রিসিপটিভ স্কিলের মধ্যে বা রিসিপটিভ ফাংশনের মধ্যে আসছে। তার মানে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে, ক এবং খ দুটাই ঠিক হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি এক্সপ্রেসিভ ফাংশন বা প্রকাশমূলক দক্ষতা বা প্রকাশের ক্ষমতা, মানে কি আমরা প্রকাশ করব। এই ক্ষেত্রে একটা এডিশনাল কথা জেনে রাখুন, লিসেনিং এবং রিডিং এই দুইটা হচ্ছে কি প্রোডাক্ট, এই দুইটা হচ্ছে কি আমাদের রিসিপটিভ স্কিল মানে গ্রহণমূলক দক্ষতা, ঠিক আছে। আর স্পিকিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ বা প্রকাশমূলক দক্ষতা, এটা আপনারা জেনে রাখবেন। এবার দেখি প্রকাশমূলক দক্ষতা অপশনে কি বলেছে, বক্তব্যের মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা, লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা, এ এবং বি দুটোই ঠিক, এ এবং বি কোনোটাই ঠিক নয়। কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চেন নাম্বার 31, একটু ভাবুন তো। কোয়েশ্চেন নাম্বার 31 একটু ভাবুন কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন এখানে কি বলেছিলাম, স্পিকিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল, বা আমরা বলতে পারি প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। অর্থাৎ কি আমরা বক্তব্যের মাধ্যমে কথনের মাধ্যমে আমরা বিষয়টাকে প্রকাশ করব, মানে অপশন নাম্বার এ কারেক্ট। লিখিতভাবে যে কোনো কিছু আমরা প্রকাশ করব রাইটিংয়ের মাধ্যমে, অর্থাৎ বি কারেক্ট। লিখিতভাবে কোনো একটা বক্তব্যকে প্রকাশ, আমি লিখব, লেখার মাধ্যমে আমার যেটা মনের ভাব আছে সেটা আমি প্রকাশ করলাম, এটাও কিন্তু আমার প্রকাশমূলক দক্ষতার মধ্যে পড়ছে। তার মানে দুটোটা কারেক্ট, তার মানে কি এ এবং বি দুটোই সঠিক, এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। চলুন কোয়েশ্চন নাম্বার 32 আমরা দেখি, ভাষাগত দিক থেকে নিচের কোন দুইটি বিষয়কে আমাদের ভাবা দরকার। ভাষাগত দিক দিয়ে নিচের কোন দুইটা বিষয় রয়েছে যে দুইটা বিষয় থেকে আমাদের কি করতে হবে, ভাবা দরকার রয়েছে। যা বলতে চায় তা সহজে ও পরিষ্কারভাবে বলতে হবে, যা লিখতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে লিখতে হবে। এ এবং বি দুটোই ঠিক, এ এবং বি কোনোটাই ঠিক নয়। কারেক্ট আনসার কোনটি হবে, কোয়েশ্চন নাম্বার 32, একটু ভাবুন তো ভাই। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন, কারণ লেট করবেন না, কারণ ক্লাস আমরা দীর্ঘ করব না। খুব সহজে আজকের যে সেট রয়েছে টোটাল 50টা প্রশ্ন সেট আমরা সলভ করছি আজকের ক্লাসে। তো এই ধরনের 50টা করে যদি সেট করি তাহলে অনেক আপনাদের উপকার হবে, ঠিক আছে। অর্থাৎ একটি ক্লাসে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন, অনেকগুলো কনসেপ্ট পেয়ে যাবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে, বেশি করে খুঁজতে হবে না, তাই না। তো দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি, বিষয়কে আমাদের ভাষাগত দিক দিয়ে আমাদের, অর্থাৎ যা বলতে চায় তা সহজে পরিষ্কারভাবে যদি কেউ বলে তাহলে আমরা সেটা বুঝতে পারবো, তার ভাষাগত দিক ঠিক হয়েছে আমরা বুঝতে পারবো। তার ভাষা যদি ঠিকঠাক থাকে তাহলে সে সহজে বলতে পারবে এবং যা বলবে সেটা পরিষ্কারভাবে বলতে পারবে। এবং ভাষার দিক দিয়ে আমাদের কি লিসেনিং, স্পিকিং এবং রিডিং, রাইটিং এই চারটিকে কিন্তু একত্রে ভাষাগত দক্ষতা বলা হয়। অর্থাৎ তার শ্রবণ ভালো হতে হবে, শ্রবণ কি এটাও ঠিকঠাক হতে হবে, তার কথনও ঠিকঠাক থাকতে হবে, রিডিংও ঠিকঠাক থাকতে হবে, রাইটিংও ঠিকঠাক থাকতে হবে। তো শ্রবণ, কথন, পঠন, লিখনের উপর আমরা এক্সট্রা ভিডিও বানিয়েছি আলাদা সেপারেট, আপনারা দেখতে পারেন। দেখুন যা লিখতে চায় তাও সহজে পরিষ্কারভাবে লিখতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ ভাষাগত দিক দিয়ে এই দুটোই কিন্তু ঠিক, যা বলতে চাইছে তা সহজে পরিষ্কারভাবে বলতে হবে এবং যা লিখতে চায় তাও কিন্তু সহজে এবং পরিষ্কারভাবে এটাও কী করতে হবে, আমাদের লিখতে হবে। মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নয় কোনটি। দেখুন মাতৃভাষায় শিক্ষাদানের যে ক্লাস আমি পড়েছিলাম, মাতৃভাষা শিক্ষাদানের লক্ষ্য, তো মাতৃভাষা শিক্ষাদানের লক্ষ্য বা উদ্দেশ্য নয় কোনটি। কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন, সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন, মানসিক পরিপুষ্টির সহায়কহীনতা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 33 কী হবে। মাতৃভাষায় শিক্ষাদান যদি একটা লক্ষ্য যদি আমাদের থাকে তো এই ক্ষেত্রে কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন হবে। অর্থাৎ মাতৃভাষায় সে যদি ভালো শিক্ষাদান লাভ করে তাহলে সে কল্পনা করতে পারবে, ইমাজিন করতে পারবে, আর সে যদি ইমাজিন করতে পারে, কল্পনা করতে পারে, তার মানে সে কী করতে পারবে, ক্রিয়েটিভিটি করতে পারবে, নতুন একটা জিনিস তৈরি করতে পারবে। তার ক্ষেত্রে সামাজিক এবং মানসিক বিকাশ ঘটবে, অর্থাৎ সমাজের কোন ব্যক্তির সঙ্গে কীভাবে কথা বলতে হয় এই যে একটা ধারণা তার মধ্যে চলে আসবে, আর এই সব কিছু চলে আসবে তার মধ্যে, তার মূল্যবোধ চলে আসবে। কিন্তু মানসিক পরিপুষ্টিও তার ক্ষেত্রে সহায়ক করবে। তো এখানে বলেছে সহায়কহীনতা, তো সহায়কহীনতা হবে না, মানসিক পরিপুষ্টি সহায়ক হবে। সুতরাং এই ক্ষেত্রে মানসিক হীনতাটা হবে না, সুতরাং এটা নয় বলেছে, নয় মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নিচের কোনটির দ্বারা মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 34। মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা না করালেও হবে। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কোনো প্রয়োজনীয়তা নেই। আর অপশন নম্বর ডিটা আমাদের লুকিয়ে গেছে, তবু আমরা বলে দিচ্ছি। দেখুন, বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি করা ততটা জরুরি নয়। ঠিক আছে, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা করা আর ততটা জরুরি নয়। তো কোয়েশ্চন নাম্বার 34-এর কারেক্ট আনসার কী হবে দেখে নেওয়া যাক। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, সাইকোলজি থাকতে হবে। ঠিক আছে, মাতৃভাষায় শিক্ষাদানের নীতি নয় কোনটি? এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 35 কী বলেছে। মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয় কোনটি? কর্ম এবং অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান, সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত প্রভৃতি নীতির সাহায্যে শিক্ষাদান, শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষা নীতির সাহায্যে শিক্ষাদান, ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। তো এখানে দেখুন কোয়েশ্চন নম্বর 35-এর কারেক্ট আনসার আপনারা ধরে নিতে পারছেন কারেক্ট আনসার কী হবে। আমি জানি আপনারা বুঝতে পারছেন, কারণ দেখুন প্রশ্ন দেখলেই কিন্তু একটা আইডিয়া আপনাদের মাথার মধ্যে চলে আসে, তাই না? তো দেখুন কোয়েশ্চন নাম্বার 35 কারেক্ট আনসার কী হবে, একদম চোখের সামনে ভেসে উঠছে কারেক্ট আনসার কী। তো সুতরাং কোয়েশ্চন নাম্বার 35-এর কারেক্ট আনসার কী খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং এই ধরনের বাংলা ব্যাকরণ বলুন, প্যাডাগজি বলুন, প্যাসেজ বলুন, সবগুলো ক্লাস আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে একটা শেয়ার করতে বলবেন না। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকে সবসময় যে ভাই আপনারা ক্লাসটি শেয়ার করে দিন, যাতে করে সবাই আপনার যে পাড়াপড়শি বন্ধুবান্ধব রয়েছে তারা যাতে যারা রয়েছে আপনার ফেসবুক লিস্টে বা হোয়াটসঅ্যাপ লিস্টে, তারা যাতে এই সবগুলো ক্লাস তারা দেখতে পারে। ঠিক আছে, সবার সঙ্গে সবার সহযোগিতা করাই হচ্ছে মূল লক্ষ্য। সুতরাং আপনারা একটি ক্লাস দয়া করে ক্লাসটি এবার শেয়ার করে দেবেন, সেটাই আপনার অনুরোধ থাকবে। এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কোথায় পাবেন, কী করে পাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে গেলে এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন মাতৃভাষার শিক্ষাদানের নীতি হচ্ছে কি, কর্ম এবং অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য শিক্ষাদান, সঞ্চয়ের মাধ্যম, অভিজ্ঞতার দ্বারা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা শিখি, এটাও কারেক্ট। আর মাতৃভাষার শিক্ষাদানের নীতি হচ্ছে কি আরোহী পদ্ধতি, যেটাকে বলা হয় কি সহজ থেকে জটিলে যাব, জানা থেকে অজানায় যাব, মূর্ত থেকে বিমূর্তে যাব, 100% কারেক্ট। শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষা নীতির সাহায্যে শিক্ষাদান, শিক্ষা নীতিগুলো আমাদের ফলো করতে হবে, শিক্ষাদান করতে হবে। আর ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, এখানে বলেছে ইন্দ্রিয়ের সাথে শিক্ষাদান না করা। তো মাতৃভাষা ইন্দ্রিয়ের মাধ্যমেও কিন্তু অনেক সময় দেখুন আমরা বলি না যে ইশারা একটা শব্দ আছে, ইশারার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু শেখাতে পারি বা নিজেও শিখতে পারি, শেখাতে পারি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। এটা উচিত ছিল ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করা, কিন্তু এখানে বলেছে ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। সুতরাং কোয়েশ্চন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। থর্নডাইক একটা সূত্র দিয়েছিলেন শিখনের তত্ত্ব। থর্নডাইক যে তত্ত্ব দিয়েছিলেন তার প্রধান সূত্রগুলি হচ্ছে প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফলভোগের সূত্র, না উপরের সবগুলি ঠিক। কোয়েশ্চন নাম্বার 36। তো থর্নডাইক তার যে শিখনের তত্ত্বের মধ্যে তিনি 3টা তত্ত্ব দিয়েছিলেন, মাথায় রাখবেন, প্রস্তুতির তত্ত্ব, অনুশীলনের তত্ত্ব এবং ফলভোগের তত্ত্ব। সুতরাং উপরের সবগুলি ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। থর্নডাইকের শিখনের অপ্রধান সূত্র বা নীতিগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়? থর্নডাইক যে তত্ত্ব দিয়েছিলেন শিখনের তত্ত্ব, তার মধ্যে তার যে নীতি বা সূত্র রয়েছে তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? আংশিক কর্মের নীতি, দৃষ্টিভঙ্গি মনোভাবের নীতি, বিচিত্র ক্রিয়ার নীতি, না সাদৃশ্যের নীতি? কোনটা ঠিক নয় বলেছে? কোয়েশ্চন নাম্বার 37। ভাবুন তো কারেক্ট আনসার কি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বিচিত্র ক্রিয়ার নীতি। আপনারা থর্নডাইকের তত্ত্ব যদি পুরোটা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পুরো ডিটেলস জেনে যাবেন। থর্নডাইকের তত্ত্বটা একবার পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে ভাই, আমাদের চ্যানেলে রয়েছে থর্নডাইকের তত্ত্ব, আপনারা দেখে নেবেন। শিক্ষণ সম্পর্কে মনোবিজ্ঞানীরা যেসব তথ্য প্রকাশ করেছেন তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? শিক্ষণ সম্বন্ধে অনেক মনোবিজ্ঞানিক অনেক তথ্য প্রকাশ করেছিলেন, তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়?
থর্নডাইক সংযোগবাদের উপর ভিত্তি করে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব দিয়েছিলেন। প্যাভলভ দিয়েছিলেন বিবর্তনবাদ, গেস্টাল্ট দিয়েছিলেন অন্তর্দৃষ্টি তত্ত্ব এবং কার্ল লিওন দিয়েছিলেন ফিল্ড থিওরি তত্ত্ব। কোয়েশ্চন নাম্বার 38। এটা কারেক্ট আনসার হবে প্যাভলভ। প্যাভলভ দিয়েছিলেন অনুবর্তনবাদ, ঠিক আছে। প্যাভলভ যেটা দিয়েছিলেন সেটা তিনি দিয়েছিলেন অনুবর্তনবাদ, তিনি বিবর্তনবাদ দেননি। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। এবং থর্নডাইক যে তত্ত্ব দিয়েছিলেন, থর্নডাইকের তত্ত্বের নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি। গেস্টাল্ট থিওরিকে আমরা অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব বলে জানি, ঠিক আছে, হিউরিস্টিক মেথড যাকে বলা হয়। তারপর দেখুন কার্ল লিওন দিয়েছিলেন ফিল্ড থিওরি, এটাও ঠিক আছে, কিন্তু প্যাভলভ দিয়েছিলেন অনুবর্তনবাদ, সেটা বিবর্তনবাদ হবে না। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। মনোবিজ্ঞানীদের মতে শিকন হচ্ছে, মনোবিজ্ঞানীদের মতে শিকন কি? কোয়েশ্চন নাম্বার 39, কারেক্ট আনসার কি হবে? অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের ধারা পরিবর্তন প্রক্রিয়া, ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা এবং পরিবর্তনের প্রক্রিয়া, বর্তমান অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ও বর্তমান অভিজ্ঞতা প্রশিক্ষণের, মানে জিনিসটা সমানই। এখানে শুধু অতীত অভিজ্ঞতা, এখানে ভবিষ্যৎ, এখানে বর্তমান, আর এখানে ভবিষ্যৎ এবং বর্তমান অভিজ্ঞতা দুটো মিক্সচার রয়েছে। তো এখানে কারেক্ট আনসার কী হবে? শিখন কি? আমরা আগেই বলেছিলাম যে অতীতে তার কি অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ আমরা যাকে কী বলি ভাই, ক্লাস যখন শুরু করি তখন আমরা তাকে ক্লাসের শুরুতে আমরা কিছু তাকে প্রি নলেজ যেটা বলা হয়, ঠিক আছে, প্রি নলেজ আমরা যেটা নেই, প্রি অভিজ্ঞতা, তার এই টপিকের উপর তার কি অভিজ্ঞতা রয়েছে এবং সে তাকে কী ধরনের প্রশিক্ষণ দিতে হবে, এটা কী ধরনের প্রশিক্ষণ দিলে তার আচরণের ধারা পরিবর্তন হবে। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। শিক্ষাটা হচ্ছে ওটাই যে আচার আচরণের পরিবর্তন, আর কিছু নয়। তো এটা অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের ধারা পরিবর্তনের প্রক্রিয়া ইজ দ্য রাইট আনসার। প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথা হলো, প্যাভলভ যে অনুবর্তনবাদ দিয়েছিলেন একটু আগে বলেছিলাম প্যাভলভের অনুবর্তনবাদ। তো প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথা কি? শিক্ষক ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র শিক্ষক ও তার বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করা, না কোনোটি ঠিক নয়। কোয়েশ্চন নম্বর 40। তো প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথা ছিল ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা ইজ দ্য রাইট আনসার। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার? কারেক্ট আনসার কী হবে? কমেন্ট করুন তবে। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার? মাতৃভাষায় শুনে বক্তব্য বিষয় বুঝতে পারা, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারা, বই পড়ে অর্থ বুঝতে পারা, সবগুলি ঠিক। কোয়েশ্চেন নম্বর 41। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখানে কারেক্ট আনসার হবে মাতৃভাষা শুনে বক্তব্য বিষয়ে সে বুঝতে পারবে, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারবে, তখনই বলবো মাতৃভাষা শিক্ষা হয়েছে। একটা বই পড়ে সে যদি অর্থ বুঝতে পারে বা একটা প্যারাগ্রাফ পড়ে তার অর্থ বুঝতে পারে, তখন বলবো তার পঠন হয়েছে, মানে মাতৃভাষা শিক্ষা হয়েছে। সুতরাং উপরে সবগুলি ঠিক। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োগ করা জরুরি? শিক্ষার্থীদের শিক্ষাদান যখন করব তখন নিচের কোনটি প্রয়োগ করা জরুরি? জ্ঞান আহরণ, বোধশক্তির বিকাশ, দক্ষতা অর্জন, উপরের সবগুলি। তো শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের জ্ঞান আহরণও করতে হবে, বোধশক্তির বিকাশও থাকতে হবে, দক্ষতা অর্জন থাকতে হবে, উপরের সবগুলি ঠিক ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি শ্রবণের ভাগ নয়? দেখুন শ্রবণের ভাগ নয় বলেছে, তো নিচের কোনটি শ্রবণের ভাগ নয় বলুন তো? মনোযোগ সহকারে শ্রবণ, মনোযোগবিহীন শ্রবণ, আকস্মিক শ্রবণ, না স্বতঃস্ফূর্ত শ্রবণ? শ্রবণের ভাগ নয়, এটা কারেক্ট আনসার হবে আকস্মিক শ্রবণ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার জানতে পারা যায়, কোনো নতুন একটা তথ্য, এটা নতুন তথ্য হবে,
কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার যদি আমরা জানতে পারি তো কিসের মাধ্যমে জানতে পারবো? প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে, প্রত্যক্ষ পঠনের দ্বারা, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা আলাপ পরিচয় করিয়ে, না উপরের সবগুলি দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 44। তো প্রত্যক্ষ এক্সপেরিয়েন্সের দ্বারাও কিন্তু আমরা যে কোনো নতুন তথ্য পেতে পারি। প্রত্যক্ষ পঠনের দ্বারা বই পড়েও কিন্তু আমরা নতুন একটা তথ্য বা সম্পর্কিত জানতে পারি। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করেও কিন্তু জানতে পারি। সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 45 কী হবে কারেক্ট আনসার? কমেন্ট করুন। সিএস অ্যান্ডারসন এবং আই ডেভিডসন তাদের রিডিং অবজেক্টিভস এই গ্রন্থে প্রাথমিক স্তরে পঠনের অভ্যাস গড়ে তুলতে যেসব নির্দেশ দিয়েছিলেন সেগুলি কি? সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা। ক এবং খ দুটাই ঠিক, ক এবং খ কোনোটাই ঠিক নয়। মনে রাখবেন, রিডিং অবজেক্টিভস যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে প্রাথমিক স্তরে পঠনের অভ্যাসকে গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছিল যে সঠিকভাবে শব্দ উচ্চারণে তাদেরকে দক্ষ করে তুলতে হবে, সঠিকভাবে শব্দের অর্থ যাতে উপলব্ধি করতে পারে এই ব্যাপারে দক্ষ করে তুলতে হবে। সুতরাং অপশন নাম্বার সি, ক এবং খ দুটোই ঠিক ইজ দ্য রাইট অ্যান্সার। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে 5টি ধাপের কথা বলেছিলেন সেগুলি হলো, মাইকেল ওয়েস্ট তিনি পঠন পদ্ধতির 5টা ধাপের কথা বলেছিলেন। এর মধ্যে দুটো আমরা ডিসকাস করছি। শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা, বিভিন্ন অংশ এবং শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ। এবং দুটোই ঠিক, কোনোটাই ঠিক নয়। তো মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টা ধাপের মধ্যে তিনি বলেছিলেন যে এখানে শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা থাকতে হবে, বিভিন্ন অংশ এবং শব্দ দ্বারা সমগ্র অংশ বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ, অর্থাৎ আস্তে আস্তে তারা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং ক এবং খ দুটাই ঠিক ইজ দ্য রাইট আনসার। আদর্শ সরব পাঠের ক্ষেত্রে নিচের বিষয়গুলির মধ্যে কোনটির প্রতি নজর দেওয়া প্রয়োজন নয়? আদর্শ সরব পাঠের ক্ষেত্রে আমরা কোন জিনিসের প্রতি নজর দেওয়ার প্রয়োজন নেই? স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের অন্তর্গত বিভিন্ন বর্ণের যথাযথ উচ্চারণ করা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা, ছন্দ এবং যতিচিহ্নের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা, শ্বাসাঘাত ও বিশেষ বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যের দিকে নজর দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 47। সরব পাঠ মানে সে যে লাউডলি রিডিং করছে, তো লাউড রিডিংয়ের ক্ষেত্রে আমরা তার উচ্চারণগুলো আমরা ভালো করে দেখব যে তার উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে কিনা না। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সে ভালো করে উচ্চারণ করতে পারছে কিনা না সেটা দেখব। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা। আরে ভাই, যথাযথ উচ্চারণ করতে হবে, এখানে যথাযথ উচ্চারণ না করে তার মানে তার ভুল হবে। সুতরাং এটা অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। নিচের কোনটি লাউড রিডিংয়ের উপযোগী নয়? লাউড রিডিং মানে সরব পাঠ। নিচের কোনটা সরব পাঠ বা সরব পঠনের ক্ষেত্রে উপযোগী নয়? ছাত্ররা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের কাছে লাউড রিডিং সবসময় আনন্দজনক ব্যাপার। সরব পাঠ শিশুদের প্রাণহীন করে তোলে। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয়। তো নিচের কোনটা উপযোগী নয় বা নিচের কোনটা ঠিক নয়, এটা কারেক্ট আনসার কী হবে? 48। সরব পাঠ শিশুদের প্রাণহীন করে তুলে, এটা হবে কারেক্ট আনসার। অর্থাৎ সরব পাঠ যদি করে তাহলে তার সঠিক উচ্চারণে সে দক্ষ হতে পারে। কারণ কি? কারণ সে যখন লাউড রিডিং করবে তখন তার পাশে যে থাকবে তার প্যারেন্টস থাকুক, গার্জিয়ান থাকুক বা শিক্ষক থাকুক, যদি সে ভুল উচ্চারণ করে সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করাতে হবে। সুতরাং এটা ঠিক আছে। শিক্ষার্থীদের কাছে লাউড রিডিং জুড়ে পড়া তাদের কাছে এটা আনন্দজনক ব্যাপার, এটাও ঠিক আছে। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত, ইয়েস। যদি ভুল হয় তাহলে পাশে কেউ থাকলে সংশোধন করে দেবে, কিন্তু তাদেরকে সেটা প্রাণহীন করে তোলে না। তো প্রাণহীন করে তোলে না, সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। লাউড রিডিংয়ের ক্ষেত্রে অসুবিধাগুলির মধ্যে কোনটা ঠিক নয়? লাউড রিডিংয়ের ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে, তার মানে নিচের কোনটা নয়? সরব পাঠে অতিরিক্ত শ্রম লাগে বলে শরীর ক্লান্ত হয়। অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার করে। সরব পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়। শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 49 কারেক্ট আনসার কী হবে? সরব পাঠের অসুবিধাগুলির মধ্যে কোনটা ঠিক নয়? অপশন নাম্বার এ।
সরব পাঠে অতিরিক্ত শ্রম লাগে বলে শরীর ক্লান্ত হয়, এটা তার অসুবিধা। সরব পাঠের ক্ষেত্রে বেশি সময় প্রয়োজন হয়, এটাও অসুবিধা, ডিমেরিটস। শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে, এটাও ডিমেরিটস। কিন্তু সরব পাঠের মাধ্যমে অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার হবে, মানে আমি পড়ছি, জুড়ে জুড়ে পড়ছি, আমার পাশে যদি কেউ থাকে তাহলে সেই জিনিসটা শুনে শুনে শিখে নেবে। তো সে যদি জিনিসটা শিখে নেয় তাহলে আমার ক্ষতি কী করে হলো? এই ক্ষেত্রে আমার তো ক্ষতি হলো না, আমার সেটা অসুবিধা হলো না, তার সুবিধা হলো বরঞ্চ। সুতরাং এই ক্ষেত্রে এটা অসুবিধা নয়, অপশনের বিটা অসুবিধা নয়, বাকি তিনটেই হচ্ছে কি অসুবিধা। শরীর ক্লান্ত হয়, এটাও অসুবিধা। সময়ের প্রয়োজন নাই, সেটাও অসুবিধা। সবসময় মনোযোগ নেই, এটা অসুবিধা। কিন্তু অন্যের উপকার হবে, এটা অসুবিধার মধ্যে পড়বে না, এটা সুবিধার মধ্যে পড়বে। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কার্যকরী শ্রবণের বা কোনো কিছু শোনার ফল ভালোভাবে পেতে হলে যেসব জিনিসের উপর নির্ভর করতে হয় সেগুলি হলো। কার্যকরী শ্রবণ বা কোনো কিছু শোনার ফল যদি ভালোভাবে আমরা পেতে চাই তাহলে কোন জিনিসের উপর নির্ভর করতে হবে? উপযুক্ত পরিবেশ, বক্তার বাচনভঙ্গি, উপস্থাপন ক্ষমতা, এ এবং বি দুটোই ঠিক, কোনোটাই ঠিক নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? 50। তাড়াতাড়ি কমেন্ট বক্সে ফার্স্ট করুন। তো দেখুন, এটার কারেক্ট আনসার হবে কার্যকরী শ্রবণ এবং কোনো কিছু শোনার ফল যদি আমরা কার্যকরীভাবে করতে চাই তাহলে এখানে উপযুক্ত পরিবেশ থাকতে হবে, বক্তার বাচনভঙ্গি এবং বক্তার উপস্থাপন ক্ষমতাটা থাকতে হবে। সুতরাং এ এবং বি দুটাই হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, যাতে করে কম সময় সবগুলা প্রশ্নে আমরা করতে পারি। তো চলুন দেরি না করে প্রথম প্রশ্ন সরাসরি আমরা প্রথম প্রশ্নে চলে যাই, এবং এই প্রশ্নগুলির কারেক্ট আনসার কী হবে এগুলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভাই। দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, তার যেটা কনসেপ্টের ক্লাস আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা হলো প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইনক্লুসিভ এডুকেশনের মতে যে সকল শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে, স্পেশাল নিড রয়েছে, তাদেরকে কি করতে হবে? তাদের চাহিদা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ গড়ে তুলতে হবে। তাদের ক্ষমতা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের যেটা সামাজিক গড় সেটা তুলতে হবে। একটা হচ্ছে চাহিদা অনুযায়ী, একটা হচ্ছে ক্ষমতা অনুযায়ী, আর একটা হচ্ছে পছন্দ অনুযায়ী। বাকি সবগুলো কিন্তু সমান। পয়েন্টগুলো একটু যদি লক্ষ্য করুন তাহলে আপনারা দেখবেন যে পুরো তিনোটাই টপিক কিন্তু, যে তিনোটা পয়েন্ট যেটা তুলে ধরা হয়েছে, তিনোটা পয়েন্ট কিন্তু সেম, শুধু ডিফারেন্স এখানে তার চাহিদা অনুযায়ী তাকে সুযোগ দিতে হবে যাতে করে সে অন্যান্য শিশুদের সঙ্গে সমানভাবে শিক্ষা লাভ করতে পারে। এটা হচ্ছে তার ক্ষমতা অনুযায়ী, এটা হচ্ছে পছন্দ অনুযায়ী, না এটা হচ্ছে উপরের সব কয়টি। তো এখানে কারেক্ট আনসার কী হবে? আপনাদের মত কোনটা হচ্ছে কারেক্ট আনসার বলুন তো? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কারণ ইনক্লুসিভ এডুকেশনে যাদের স্পেশাল যারা রয়েছে শিক্ষক চাহিদা সম্পন্ন, প্রথমে তাদের চাহিদা ডিপেন্ড করতে হবে, তাদের কি চাহিদা রয়েছে, তাদের চাহিদা মতো তাদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা যাতে তারা পেতে পারে তার জন্য যোগাযোগ গড়ে তুলতে হবে। তার ক্ষমতা অনুযায়ী সামাজিক যোগাযোগ গড়ে তুলতে হবে সুযোগের মাধ্যমে, তাকে সুযোগ দিতে হবে, অপরচুনিটি দিতে হবে। আর এটা হচ্ছে পছন্দ অনুযায়ী। সুতরাং উপরের সবগুলো ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, লার্নিং ডিসেবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত কে ব্যক্ত করেছিলেন? লার্নিং ডিসেবিলিটির সম্বন্ধে প্রথম অভিমতকে ব্যক্ত করেছিলেন আপনাদের কি মনে হয়? পেভলভ, গেস্টাল্ট, না ভাইগোটস্কি, নাকি ক্রিক? কোয়েশ্চন নাম্বার 2 কারেক্ট আনসার কী হবে? তো এটা কারেক্ট আনসার হবে ক্রিক। যারা জানা না থাকলে খুব তাড়াতাড়ি জেনে যান। তারপর দেখুন, রিডিং পড়ার ক্ষেত্রে নিচের কোনটি অসামঞ্জস্যটি লক্ষ্য করা যায়? অর্থাৎ রিডিংয়ের যেটা সমস্যা, রিডিংয়ের সমস্যাকে আমরা কি বলতে পারি? বারবার কিন্তু একই ধরনের প্রশ্ন আসতে দেখা যায় যে পড়ার সমস্যা বা রিডিং পড়ার সমস্যার যে অক্ষমতা রয়েছে, এই অক্ষমতাকে আমরা কি বলবো? অ্যাফাজিয়া, নাকি অ্যাগ্রাফিয়া, নাকি অ্যাফ্লেক্সিয়া, নাকি ডিসলেক্সিয়া? তো আমরা বারবার বলতে থাকি যে রিডিং বা পড়ার যদি সমস্যা হয় তাহলে ডিসলেক্সিয়া হবে, যদি লেখার সমস্যা হয় তাহলে ডিসগ্রাফিয়া হবে, যদি ভাষাগত সমস্যা হয় সেটা অ্যাফাজিয়া হবে। তারপর আপনাদের যদি ম্যাথমেটিক্স বা গাণিতিক সম্পর্কিত সমস্যা থাকে এটা আপনাদের ডিসক্যালকুলিয়া হবে। এবার দেখুন, অ্যাফেজিয়া চলে আসলো। অ্যাফেজিয়াটা কি? কোয়েশ্চন নাম্বার 4, মৌখিক অসামঞ্জস্যতা, লিখন অসামঞ্জস্যতা, নাকি শ্রবণ অসামঞ্জস্যতা,
না এদের উপরের কোনোটি নয়। তো এফাজিয়ার কারেক্ট আনসার কোনটি হবে একটু ভাবুন তো। এটা কারেক্ট আনসার হবে মৌখিক বা অরেল ডিসেবিলিটি। ঠিক আছে, এফাজিয়া যাদের থাকে তাদেরকে আমরা মৌখিক, যদি ডিসেবিলিটি থাকে তখন সেগুলোকে আমরা এফাজিয়া বলতে পারি। তারপর দেখুন শিক্ষার্থীরা গণিত শিক্ষণের ক্ষেত্রে দুর্বলতার সম্মুখীন হয় তা হলো। এই দেখুন এইমাত্র আমি বলে গেলাম, তো এটার প্রশ্ন কিন্তু আমি বলবো না, আপনারা সবাই কারেক্ট আনসার দিন। এটা কারেক্ট আনসার কী হতে পারে, আমি কিন্তু এইমাত্র বলে গেলাম ভাই। এইমাত্র আমি যা বললাম দেখুন, যদি রিডিংয়ের হয় তাহলে কি হবে ডিসলেক্সিয়া, রাইটিংয়ের হলে ডিসগ্রাফিয়া, আর যদি ম্যাথসের সমস্যা হয় তাহলে কি হবে, আমাদের ম্যাথস মানে গণিত, গণিত থেকে একটা জিনিস মাথায় রাখুন, গণিত করতে ক্যালকুলেটর লাগে, আর ক্যালকুলেটর থেকে ক্যালকুলিয়া। শিশুদের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কিনা না তা নির্ণয়ের জন্য নিচের কোন পদ্ধতিটি অধিক সহায়ক। একজন শিশুর মধ্যে একটা অস্বাভাবিকতা রয়েছে কিনা না সেটা আমরা কি করে বুঝব? সাক্ষাৎকার পদ্ধতি, ঘটনা অনুধান পদ্ধতি, নাকি অন্তর্দর্শন পদ্ধতি, নাকি প্রশ্নপত্র সম্বন্ধিত পদ্ধতি। এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নম্বর 6। তার মধ্যে এই শিশুটা স্বাভাবিক কিনা অস্বাভাবিক সেটা আমরা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? ইন্টারভিউ নিতে হবে, তার কেস স্টাডি করতে হবে, নাকি ইন্ট্রোস্পেকটিভ মেথডে অ্যাপ্লাই করতে হবে, নাকি কোয়েশ্চন মেথড করতে হবে। কারেক্ট আনসার হবে কেস স্টাডি। একটা শিশুর সম্পূর্ণ কেস স্টাডি করলে তার সম্পূর্ণ ডিটেলস আমরা জানতে পারি। ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক পদ্ধতিটি হলো, ব্যক্তিত্বের ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে, এটা আমরা যদি নির্ণয় করি তাহলে তার সহায়ক পদ্ধতি কোনটা হবে? পেপার পেন্সিল টেস্ট, কার্ডবোর্ড টেস্ট, জ্যামিতিক টেস্ট, না উপরে কোনোটি নয়। এটা কারেক্ট আনসার পেপার পেন্সিল টেস্ট। দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে গৃহীত ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তার গুরুত্ব দেওয়ার কথা কোথায় বলা হয়েছে? তার গুরুত্ব যেটা দেওয়া হবে সেটা কোন জায়গায় বলা হয়েছে? কেবলমাত্র বধির শিশুদের বিষয়, কেবলমাত্র অন্ধ, কেবলমাত্র প্রতিবন্ধী, নাকি সব ধরনের শিশুদের? ইনক্লুসিভ এডুকেশন কাদেরকে দেওয়া হয়? একদম 100% কারেক্ট আনসার আপনারা করছেন ভাই, বহুত বড়িয়া যারা কারেক্ট আনসার করছেন। দেখুন এটা কিন্তু দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8, কোনো প্রশ্ন আছে দেখার প্রয়োজন হয় না, প্রশ্ন দেখা মাত্র কারেক্ট আনসার করতে হবে উইদাউট অপশন। কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন মানেই হচ্ছে সবার জন্য সমান শিক্ষা। তো সবার জন্য সমান শিক্ষা অপশন নাম্বার ডি রয়েছে। এখানে কেবলমাত্র প্যাডাগজির ভাষায় কেবলমাত্র যখনই হবে তখনই সেটা নেগেটিভ ওয়ার্ড হবে, 3টা কেটে দিন। আর এমনিতে ইনক্লুসিভ এডুকেশন মানে সবার জন্য সমান শিক্ষা, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে, এই শিক্ষায় শিক্ষক শিক্ষিকারা কী করবেন? শিক্ষার্থীদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন, শিক্ষার্থীদের ত্রুটি দেখলে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন, এদের কোনোটি নয়। কোয়েশ্চন নম্বর 9, এটাও কিন্তু খুব ইজি কোয়েশ্চন ভাই, খুব ইজি। এই প্রশ্নগুলো পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্ন শুধু যে বাংলা ভাষায় আসবে তেমন কোনো কথা নয়, এই প্রশ্নগুলো আপনারা সিডিপিতেও দেখতে পান। এবং সিডিপি যে টপিক রয়েছে আপনাদের 30 মার্কস, এখান থেকে 1 মার্ক বা 2 মার্ক আপনাদের কিন্তু পরীক্ষায় আসে, অতি গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আমরা আমাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে অফিসিয়াল গ্রুপে আমরা শেয়ার করে দেব, এখান থেকে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন এই সবগুলো ক্লাসের। তাছাড়া আরও অনেক বেশি ক্লাস আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে। তাছাড়া প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবেন 50টিরও বেশি মক টেস্ট আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যদি মক টেস্ট দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, আমরা মক টেস্টের ব্যবস্থা করে দেবো। মক টেস্ট ওদের চলছে, অনেক বন্ধুরা মক টেস্ট দিচ্ছেন প্রতিদিন, ঠিক আছে ভাই। তো দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষক শিক্ষিকারা কী করবেন? 1 নম্বর দেখুন যেটা বলেছে কঠোর শাস্তি। আমরা কখনো শিশুদের কঠোর শাস্তি দিতে পারি না, তাদের সঙ্গে যদি দূরত্ব বজায় রাখি তাহলে শেখাবো কী করে? তাদের সঙ্গে কী করতে হবে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বহুত বড়িয়া ভাই, যারা কারেক্ট আনসার বি দিচ্ছেন ধন্যবাদ আপনাদের। বি ফর বল কারেক্ট আনসার।
শিক্ষক শিক্ষিকারা যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন, সেই উদ্দেশ্যে তাদের কি করতে হবে? শিক্ষক শিক্ষিকারা যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন, যাদের শিশুরা ভারসাম্যহীন রয়েছে তাদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে গেলে তাদের উদ্দেশ্যে কি করতে হবে? তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ছুটি কমানো হয়েছে না ছুটি বাড়ানো হয়েছে? ও বড়িয়া প্রশ্ন ভাই। শিক্ষার্থীদের যদি আমরা বিশেষভাবে পড়াতে চাই বা বিশেষভাবে যত্ন নিতে চাই বা যে কোনো নতুন কিছু একটা কাজ করতে চাই, তখন আমাদের কী কিসের প্রয়োজন আছে? একটা প্রশিক্ষণের দরকার আছে। সুতরাং এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ইজ দ্য রাইট অ্যান্সার। CWSN এর পুরো নাম কি? আপনারা অনেকে জানেন, তাড়াতাড়ি কমেন্ট করুন। ভেরি ইজি কোয়েশন। CWSN এর পুরো কথাটি কি বা CWSN এর ফুল ফর্ম কি? CWSN stands for Children with Social Needs, Children without Special Needs, Children with Special Needs, Children with Special Norms. কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্স ভাই। কোয়েশ্চেন নাম্বার 11 এর কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি বলুন তো। এটা কারেক্ট আনসার হবে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। যে সকল বাচ্চাদের স্পেশাল নিডস রয়েছে তাদেরকে আমরা CWSN বলতে পারি। যেসব শিশুদের চাহিদা সাধারণ শিশুদের তুলনায় আলাদা, তারা হলো প্রতিবন্ধী, ব্যতিক্রমী, পশ্চাৎপদ না কোনোটি নয়। যাদের চাহিদা অন্যান্য শিশুদের তুলনায় একটু আলাদা হবে তাদেরকে আমরা কী ধরনের শিশু বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 12। আলাদা মানে সেপারেট, ঠিক আছে? আর সেপারেট মানে কি? ব্যতিক্রম। সুতরাং এরা হবে কি? ব্যতিক্রমী শিশু। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? অপেক্ষাকৃত কম প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিকীকরণ এবং একীকরণের মাধ্যমে সাধারণ বিদ্যালয় পরিবেশে আত্মীকরণের ব্যবস্থা যে শিক্ষায় করা হয় তাকে কি বলা হয়? স্বাভাবিককরণ এবং একীকরণ কি সেটা কনসেপ্ট ক্লাসে ডিটেলস বোঝানো হয়েছে। আমি এখন যদি ডিসকাস করতে যাই তাহলে ক্লাসটা অনেক দীর্ঘ হবে, আমি শর্ট করছি। অপেক্ষাকৃত কম প্রতিবন্ধী, যাদের মধ্যে প্রতিবন্ধিতা রয়েছে কিন্তু পার্সেন্টেজ তাদের কম রয়েছে, প্রতিবন্ধীর পার্সেন্টেজ কম রয়েছে, তাদের স্বাভাবিককরণ এবং একীকরণের মাধ্যমে যদি আমরা সাধারণ বিদ্যালয় পরিবেশে তাদের ব্যবস্থা করতে পারি, যে শিক্ষা যদি শুরু করি, তো সেটাকে কি বলবো আমরা? অনিয়ন্ত্রিত, প্রথাবর্জিত, অন্তর্ভুক্তিমূলক নাকি কোনোটাই নয়? তো যাদের প্রতিবন্ধী, যেমন তারা কানে শুনতে পাচ্ছে না, কিছুটা শুনতে পাচ্ছে, ভালো করে শুনতে পারছে না, তো সবার জন্য সমান শিক্ষা যদি করি তাহলে এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইজ দ্য রাইট আনসার। তাদেরকে সবার সঙ্গে আমরা শেখাতে পারবো। এখানে একটা কথা মাথায় রাখবেন, কম প্রতিবন্ধী বলেছে। যদি 100% প্রতিবন্ধী হতো তো তাদের জন্য স্পেশাল শিক্ষাদানের ব্যবস্থা করা হতো। অন্তর্ভুক্তি পরিকল্পনায় শিশুর বিশেষ চাহিদাকে গড়পড়তা চাহিদার মধ্যে কি করার চেষ্টা করা হয়েছে? অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনায় শিশুর যেটা বিশেষ চাহিদা রয়েছে, এই চাহিদাকে যদি আমরা গড়পড়তা চাহিদার মধ্যে তার গড়ে যে পড়ে এভারেজ যে চাহিদা, এটার সঙ্গে আমরা কিসের চেষ্টা করতে পারি? আত্মীকরণ, সামাজিকীকরণ, পৃথকীকরণ নাকি কোনোটি নয়? এটা হবে আত্মীকরণ, অর্জন, ঠিক আছে? তার বিশেষ চাহিদাকে সে গড় চাহিদার মধ্যে যদি চেষ্টা করতে পারে, অর্থাৎ যে শিখতে চাইছে তার চেয়ে আরও বেশি সে শিখতে পারবে, গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আত্মীকরণ মানে গ্রহণ করা। স্বাভাবিকীকরণ মানে মেইন স্ট্রিমিং, একীকরণ মানে ইন্টিগ্রেশন। এর মাধ্যমে সর্বসাধারণের যে জীবন ও সমাজ তার সাথে ব্যতিক্রমী মানুষের আত্মীকরণের ধারণা হলো অন্তর্ভুক্তি, বহির্ভুক্তি, এ এবং বি উভয়ই নাকি এগুলি কোনোটি নয়? এটা আমরা একীকরণ করব, মানে কি অন্তর্ভুক্তি করব, ইনক্লুড করব। ইনক্লুসিভ এডুকেশনে আমরা কি করি? ইনক্লুসিভ এডুকেশনে আমরা সবাইকে একত্রিত করি, জড়ো করি, অন্তর্ভুক্তি করি। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, অন্তর্ভুক্তিকরণ। আচ্ছা, ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছিল কত সালে? 1887, এটা নোট ডাউন করবেন। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছিল, স্পেশাল স্কুল, 1887 সালে। আর এই বিশেষ বিদ্যালয়টা কোথায় স্থাপিত হয়েছিল যদি প্রশ্ন আসে? ভুবনেশ্বর, শিলচর, অমৃতসর নাকি পুনে? এটা কারেক্ট আনসার হবে পুনেতে স্থাপন হয়েছিল স্পেশাল বিদ্যালয়, স্পেশাল স্কুল।
সাধারণ শিশুরা ব্যতিক্রমী সহপাঠীদের সঙ্গে পঠন পাঠন করলে কি হবে? সাধারণ শিশুরা যদি ব্যতিক্রমী যারা সহপাঠী রয়েছে, অর্থাৎ অন্যদের থেকে তাদের চাহিদা একটু আলাদা রয়েছে, তাদের সঙ্গে যদি তারা পঠন পাঠন করে তাহলে কি হবে? তারা মানুষের বিভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল হবে, তাদের মধ্যে সমমর্মিতার বোধ বিকশিত হবে। এ এবং বি উভয়ই কারেক্ট হবে, নাকি এদের কোনোটি কারেক্ট হবে না? কী হবে কারেক্ট অ্যান্সার? এক ধরনের শিশু আছে যারা সাধারণ নর্মাল চাইল্ড, মানে যে সকল শিশুরা বর্তমানে আমার প্রতিদিন স্কুলে যাচ্ছে। আরও কিছু শিক্ষক আছে, ছাত্র আছে যাদেরকে বলা ব্যতিক্রমী, মানে কি তাদের যেটা চাহিদা, তাদের চাহিদা তুলনামূলকভাবে কিছুটা তাদের চাহিদাটা কম থাকে। এই কম চাহিদা সম্পন্ন শিশুদেরকে যদি আমি সবার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুমে, ইনক্লুসিভ ক্লাসরুমে যদি আমি ক্লাস করাই, তখন কী হবে? তারা এই কম যারা সহপাঠী রয়েছে, অর্থাৎ কম বুদ্ধিসম্পন্ন বা ব্যতিক্রমী যারা রয়েছে, কম চাহিদা সম্পন্ন, তারা সাধারণের সঙ্গে যদি ক্লাস করে, তখন তারা বিভিন্ন মানুষের বিভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল হবে, তাদের মধ্যে সমমর্মিতা, সবার প্রতি একটা মায়া মর্মতা বোধ বিকাশ হবে। অর্থাৎ তারা কি করছে সেটা তারা বুঝতে পারবে, এবং তারাটা দেখে দেখে, সাধারণ অন্যান্যদের তা দেখে দেখে কিন্তু অনেক সময় শেখা যায়। আমরা অনেক সময় অপরের জিনিসগুলো দেখেও অনেক কিছু শিখে নেই। তো সাধারণ শিশুদেরগুলো দেখে দেখে যারা ব্যতিক্রমী শিশু আছে তারাও কিন্তু দেখে দেখে শিখে যাবে, তাদের মধ্যে বুধ বিকাশ বিকশিত হবে। সুতরাং এ এবং বি উভয়ই কারেক্ট হবে, এই ক্ষেত্রে রাইট আনসার। ব্যতিক্রমী শিশুদের ব্যতিক্রমী বা বিশেষ চাহিদা মেটানোর জন্য বিশেষভাবে পরিকল্পিত যে নির্দেশমূলক শিক্ষা, এই শিক্ষাকে কী বলা হয়? 100% কারেক্ট আনসার, এটা আপনারা দিবেন। বিশেষ শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাবর্জিত শিক্ষা, নাকি দূরশিক্ষা? অর্থাৎ যারা বিশেষ চাহিদা যাদের রয়েছে, অর্থাৎ CWSN যারা শিশু রয়েছে, CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যে সকল শিশু রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শিক্ষা দিতে হয়, দ্যাট ইজ নোন অ্যাজ স্পেশাল এডুকেশন, তাদের জন্য করতে হবে। বিশেষ শিক্ষার বন্দোবস্ত তাদের জন্য করা হয়ে থাকে। বিশেষ চাহিদাযুক্ত শিশুদের মধ্যে পড়ে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? বোধ শক্তিতে যাদের ব্যতিক্রমী শিশু, অর্থাৎ বোধ শক্তিতে যারা কিছুটা কম, শারীরিক কারণে যারা ক্ষতিগ্রস্ত তারা, বাকশক্তি এবং যারা ভাষায় পিছিয়ে পড়েছে তারা, নাকি উপরের সব কয়টি? এখানে দেখুন, বিশেষ চাহিদা মানে কি যাদের স্পেশাল কিছু নিডসের প্রয়োজন আছে, বিশেষভাবে চাহিদা দিতে হবে। কাদের দিতে হবে? যাদের বোধ শক্তিতে কিছুটা, যারা বোধ শক্তির জ্ঞান কম রয়েছে, তারা কম বুঝতে পারে, তারাও হতে পারে। যারা শারীরিক কারণে ক্ষতিগ্রস্ত আছে তাদেরও হতে পারে। যারা কথা বলতে পারে না বা কথা বলতে পিছিয়ে রয়েছে বা ভাষার বিকাশে পিছিয়ে রয়েছে, তারা হয়তো স্পেশাল চাহিদা সম্পন্ন শিশু হতে পারে। সুতরাং উপরের সব কয়টি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর দেখুন, বোধ শক্তিতে ব্যতিক্রমী শিশুর অন্তর্ভুক্তি হলো। বোধ শক্তিতে যারা ব্যতিক্রমী শিশু রয়েছে তারা অন্তর্ভুক্ত হয় কোথায়? মানসিক প্রতিবন্ধী শিশু, শিখনে অক্ষম শিশু, প্রতিভা সম্পন্ন শিশু, নাকি উপরের সব কয়টি? বোধ শক্তিতে ব্যতিক্রম মানে যারা বোধ শক্তি মানে বুঝতে পারছেন তো, যারা মানে পড়াশোনা ভালো করে পারছে না, যারা মানে বুঝে উঠতে পারছে না, হয়তো তারা মানসিক প্রতিবন্ধী হতে পারে, মেন্টালি তাদের সমস্যা থাকতে পারে, বা তারা শিখনে অক্ষম হতে পারে, লার্নিং ডিসেবিলিটি হতে পারে, বা মেন্টাল ডিসেবিলিটি হতে পারে, বা তারা প্রতিভা সম্পন্ন শিশু হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে প্রতিভা সম্পন্ন শিশু থেকে ব্যতিক্রমী হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নম্বর 21, উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি শ্রবণ প্রশিক্ষণের কাজ নয়? আমরা অনেক সময় শ্রবণ প্রশিক্ষণ করাই যাদের শিশুটা খুব ভালো করে শুনতে পারে। তো এখানে বলেছে নিচের কোনটা শ্রবণ প্রশিক্ষণের কাজ নয়? দেখুন, বিভিন্ন আঙ্গুলের বিভিন্ন অবস্থানের মাধ্যমে বর্ণমালা শেখানো, বাচনিক ভাষার মাধ্যমে পার্থক্য রচনা করতে শেখানো, শব্দের কাজ ও প্রকারভেদ সম্পর্কে জ্ঞানের বিকাশ, পরিবেশের বিভিন্ন ধরনের শব্দের মধ্যে পার্থক্য রচনা করতে শেখানো। এখানে কোনটা শ্রবণ প্রশিক্ষণের কাজ নয় বলেছে? কোয়েশ্চন নম্বর 22। খুব ভালো করে প্রশ্নটা বুঝবেন, তারপর কারেক্ট অ্যান্সার করবেন। বাচনিক ভাষা মানে কি? আমি স্পিক করব, কথা বলবো, ঠিক আছে? তো যখন আমি কথা বলবো তখন সে শুনতে পাবে, এটা 100% কারেক্ট, এটা হতে পারে।
এটা এটা প্রশিক্ষণের কাজ। শব্দের কাজ এবং প্রকারভেদের সম্পর্কে যখন জ্ঞান করব যে এই শব্দের এই কাজ, এই শব্দের এই প্রকার, আমি তাকে বলবো, সে কী করবে, শুনতে পাবে, এটাও কিন্তু শ্রবণের কাজ। পরিবেশে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, এই শব্দগুলোর মধ্যে পার্থক্য আমি তাকে বুঝিয়ে দেব যে পরিবেশে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমি শেখাবো, তাদেরকে বলে দেবো, তারা কিন্তু শিখতে পারবে সবগুলো। মানে আলটিমেটলি যদি দেখি ইনডাইরেক্টলি সেগুলো আমার স্পিকিংয়ের মধ্যে পড়ছে, আর আমি যখন কথা বলবো তখন একজন শুনতে পারবে, তাই না, যেটি শ্রবণ প্রশিক্ষণ। আর আমি যদি আঙ্গুল দিয়ে বিভিন্ন অবস্থান মাধ্যমে বর্ণমালা শেখাই, যেমন এখানে কি রয়েছে, আমি শুধু এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এটা 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 এই যে এই যে এই যে এই যে রয়েছে, এই যে বললাম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এখানে বিভিন্ন অবস্থান রয়েছে, সেটা আমি মুখে না বলেও শুধু আঙ্গুল দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারি। সুতরাং এই ক্ষেত্রে এটা প্রশিক্ষণের কাজ নয়, সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। যারা প্রতিভাবান শিশু রয়েছে তাদের জন্য বিদ্যালয়ে কি করতে হবে, কক্ষের সংখ্যা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ক্লাসের যে রুমের সংখ্যা বৃদ্ধি করতে হবে, বারে বারে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে, বারে বারে পরীক্ষা নিতে হবে। কোশ্চেন নাম্বার 23 আমরা কেটে দিই, বারে বারে পরীক্ষা হচ্ছে না। অতিরিক্ত সময় ধরে পড়ানো, আলটিমেটলি তারা প্রতিভাবান রয়েছে, তাদের অতিরিক্ত সময় পড়ানোর প্রয়োজন নেই। উন্নত ধরনের এবং যথেষ্ট পরিমাণ শিক্ষা সহায়ক উপকরণ প্রস্তুত করার প্রয়োজন, এটা রাইট আনসার। যারা প্রতিভাবান শিশু রয়েছে তাদেরকে একটু উন্নত ধরনের শিক্ষা দিতে হবে, ঠিক আছে, এবং যথেষ্ট পরিমাণে যদি টিএলএম ব্যবহার করি তাহলে বা তাদের মধ্যে ডিসকভারি মেথড আমরা পড়াতে পারি, বা রিসার্চ কিছু একটা তারা রিসার্চ করতে পারে, অর্থাৎ ডিসকভার বা রিসার্চ এই ক্ষেত্রে 100% মানে আপনি গুরুত্ব প্রাধান্য দিতে পারেন। তাদেরকে ডিসকভারি মেথডে পড়াতে পারেন, বা আপনি তাদেরকে কিছুটা রিসার্চ করতে পারেন, বা একটা প্রজেক্ট তৈরি করে আনতে বলবেন। এই ধরনেরভাবে যদি করেন তাহলে উন্নত ধরনের শিক্ষা হবে, এবং প্রতিভাবান শিশুদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স। আইইডিসি এটার সম্পূর্ণ নাম কি? ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন, নাকি ইমপ্রুভড এডুকেশন ফর ডেভেলপড চিলড্রেন? এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 24, আইইডিসি, এটা কারেক্ট আনসার হবে। দেখুন আপনারা সবাই মনে করতে পারবেন যে এখানে ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, তো ইনক্লুসিভ এডুকেশন মানে সমান শিক্ষা, তো ডিসেবল যারা চিলড্রেন রয়েছে তাদেরকে আমরা সমান শিক্ষা কী করে দেবো, এটা হচ্ছে না। তো সুতরাং এটা কারেক্ট আনসার হবে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। যারা ডিসেবল চিলড্রেন রয়েছে সবাইকে ইন্টিগ্রেটেড এডুকেশন দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সেখানে হয় না, ইমপ্রুভ তো কখনোই হয় না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার বি, সেটা জেনে রাখবেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান কাজ কি, অর্থাৎ প্রধান উদ্দেশ্য কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিখন অক্ষমতা সম্পন্ন শিশুদের শনাক্ত করা, সব ধরনের অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, পাঠ্যক্রম বহির্ভূত বিষয়ে শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, না উপরের কোনোটাই নয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 25, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? আমরা আগে বলেছিলাম ইনক্লুসিভ এডুকেশন মানে কি, মানে হচ্ছে কি সবার জন্য সমান শিক্ষা, অর্থাৎ এখানে দেখুন সব ধরনের অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সবার জন্য সমানভাবে সমান শিক্ষা দিতে হবে। দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে একটা ওয়ার্ড দিচ্ছে ব্যাহত, এটা মাথায় রেখে কারেক্ট আনসার করুন। নিচের কোনটি ব্যাহত দৃষ্টিসম্পন্ন মানে যারা দেখতে পায় না, তাদের শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত? দৈহিক বিকাশে অক্ষমতা, মানসিক বিকাশে অক্ষমতা, নাকি সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা? এর মধ্যে কোনোটি নয়। নিচের কোনটি ছাড়া দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা দিতে গেলে সমস্যায় পড়তে হয়? যারা দৈহিক বিকাশে অক্ষমতা তাদের ক্ষেত্রে ঠিক আছে, মানসিকও ঠিক আছে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা। যারা দৃষ্টিসম্পন্ন শিশু রয়েছে তাদের সমস্যা হবে সঞ্চালনমূলক ছাড়া কিন্তু তাদের বিকাশ দেওয়া যায়, কিন্তু বাকি দুইটা থাকলে দেওয়া যাবে না। ব্রেইল পদ্ধতিটা প্রধানত কী ধরনের পদ্ধতি? অনুভূতিমূলক, দৃশ্যমূলক, চেতনামূলক, নাকি স্পর্শমূলক? আপনারা সবাই জানেন কিন্তু কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 27,
ব্রেইল পদ্ধতিতে আমরা স্পর্শ করে তাদেরকে শেখাই, স্পর্শর মাধ্যমে। অর্থাৎ যারা অন্ধ শিশু রয়েছে, অন্ধ শিশু যারা রয়েছে তাদের জন্য আমরা কি করতে পারি, তারা মানে টাচ করে, ঠিক আছে, হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করে তারা বুঝতে পারে যে এটা কোন অক্ষর আছে, এখানে কি লেখা আছে। তো তাদের যে পদ্ধতি, পড়াশোনার পদ্ধতি, এটা হচ্ছে কি স্পর্শমূলক। আংশিক দৃষ্টিহীনতার অন্যতম কারণ কি? আংশিক দৃষ্টিহীনতা মানে তারা দেখতে পায়, মানে 100% দেখতে পায় না, কিছু কম দেখতে পায়, তাদের অন্যতম সেটা কারণ হচ্ছে মায়োপিয়া, গ্লোকোমা, ফাইলেরিয়া নাকি গনোরিয়া? এটা কারেক্ট আনসার মায়োপিয়া। ব্রেইল পদ্ধতি যে লেখা হয়, এই লেখায় একটা কলম রয়েছে, ব্রেইল পদ্ধতিতে লেখার একটা কলম রয়েছে, এই কলমটিকে আমরা কি বলি? স্টাস্টার নাকি স্টিমুলাস নাকি স্টাইলাস নাকি স্টাইরাইট? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 29। এটা কারেক্ট আনসার আপনারা জেনে যান, এটা কারেক্ট আনসার হচ্ছে স্টাইলাস। তারপর দেখুন এই প্রশ্ন কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নিচের কোন শিক্ষাদান পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? এটা কিন্তু আপনার খুব ভালো করে আপনাকে জানতে হবে। অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন, সবাইকে সমানভাবে যদি শিক্ষা দিই, তাহলে আমি যে শিক্ষাদান করব, আমার সেই কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি উপযোগী হবে? পর্যবেক্ষণ পদ্ধতি নাকি প্রশ্নোত্তর পদ্ধতি নাকি প্রকল্প পদ্ধতি নাকি কোনোটি নয়? প্রকল্প পদ্ধতি সব শিশুদের সম্ভব হয় না, অর্থাৎ যারা একটু দুর্বল শিশু রয়েছে তাদের প্রকল্প করতে পারে না। আর প্রশ্ন উত্তর পদ্ধতি সেটা কোনো বিশেষভাবে কোনো পদ্ধতি হিসাবে সেটা গণ্য হয় না। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কি পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড ইজ দ্য রাইট আনসার। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অবজারভেশন পদ্ধতি। তো এই ছিল আজকের ক্লাস, এবং এই আজকের ক্লাসের সম্পূর্ণ আনসার কি, এই সবগুলো ক্লাস এবং এই ক্লাসের যেটা পিডিএফ, এটা আপনার অফিসিয়াল আনসার কি সহ আপনারা আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা 50+ মক টেস্ট দিতে পারবেন। যদি আপনারা অফিসিয়াল গ্রুপে জয়েন হতে চান, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এক্ষুনি যোগাযোগ করতে পারেন। এই গ্রুপে আপনার জয়েন করা হবে। এটা হচ্ছে পেইড ভার্সন গ্রুপ, আপনাদের 150 পেমেন্ট করতে হবে, সেটা ওয়ান টাইম পেমেন্ট। আপনারা যদি একবার ওয়ান টাইম পেমেন্ট করে দেন, তাহলে সবগুলো ক্লাসের পিডিএফ, তাছাড়া আপনারা 50+ মক টেস্ট আপনারা এই গ্রুপের মাধ্যমে আপনারা দিতে পারবেন। আমরা সেটা ব্যবস্থা করেছি, অলরেডি মক টেস্ট আমাদের চলছে, ঠিক আছে ভাই, যাতে করে আপনাদের পরীক্ষার রেজাল্ট একটা ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন। যদি প্রয়োজন মনে করে দেখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে ভাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি ক্লাসগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই সাথে থাকুন। ধন্যবাদ।